কেমন আছেন সবাই? আমি তুষার আবারও চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ রিসোর্টের পরবর্তী পার্ট নিয়ে। গল্পটা ভেট্রির, যে খুবই সাধারণ পরিবারের একটি ছেলে, যার পরিবারের কাঁধে রয়েছে বিশাল এক ঋণের বোঝা। আর সেই ঋণ মেটানোর জন্যই সে চলে আসে আর রিসোর্টে একজন সাধারণ রুম সার্ভিস বয় হিসেবে কাজ করতে। কিন্তু তার চোখে ছিল শেফ হওয়ার অদম্য স্বপ্ন। কিন্তু সেই আর রিসোর্টে হেড শেফ নেদুমারান কোনোভাবেই চাইতো না ভেট্রির শেফ হোক। তো শেষ পর্যন্ত ভেট্রির জীবনে কি হয়েছিল? এই ওয়েব সিরিজটা সত্যি খুব অসাধারণ আর মন ভালো করে দেওয়ার মতো। তো আপনারা যদি এই ওয়েব সিরিজটাকে পুরোপুরিভাবে বুঝতে চান আর প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই এই ওয়েব সিরিজের আগের পার্টগুলো দেখে আসতে পারেন। এই ওয়েব সিরিজের আগের সবগুলো পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর ডান দিকের ওপরের দিকে আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। আশা করি সময় নষ্ট হবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দ্য রিসোর্টের পার্ট 6। তো চলুন শুরু করা যাক। পার্ট 5 এর শেষে দেখানো হয়েছিল কিচেন রুম শর্ট সার্কিটের জন্য নষ্ট হয়ে যাওয়াতে সেই পেন্ট্রিতে কিচেন টিম আর ভেটরি টিম একসাথে কাজ করছিল। আর সেখানে কাজ করতে যেই ভিনা আর ঐশ্বরিয়ার সাথে ভেটরির সম্পর্কটা আবারও ধীরে ধীরে ভালো হতে শুরু করে। এদিকে নেদুমারানের কাছে রহস্যময় একজন লোক মার্টিন কল করে এবং তাকে 15 বছর আগের এক পার্টির কথা মনে করিয়ে দেয়। আর যে নামটা শুনতেই নেদুমারানের মুখটা ভয়ে শুকিয়ে যায় আর সে ফোনটাই কেটে দেয়। পার্ট 6 এর শুরুতেই ভেটরিকে দেখানো হয়, যেখানে ভেটরি তার পেন্ট্রি নিয়ে অনেক টেনশনে ছিল, কারণ সেখানকার কাঁচামাল শেষ হয়ে যাচ্ছিল আর সেটা খুব সহজে পাওয়া যাচ্ছিল না। তখনই ভিনা তার টেনশন দূর করে দেয় আর বলে ঐশ্বরিয়ার এক পরিচিত অর্গানিক শপ থেকে ভেটরির প্রয়োজনীয় সেসব কাঁচামালগুলো ঐশ্বরিয়া অর্ডার করে দিয়েছে। এটা শুনে ভেটরি প্রচন্ড খুশি হয়। এদিকে পান্ডি ভেটরিকে জানায় কিচেন মোটামুটি ঠিক হয়ে গেছে। আর এটা শুনে ভেটরি খুশি হয়। তার ইচ্ছে হয় কিচেনটাকে যেয়ে সে আরো একবার দেখবে আর সে রাতে লুকিয়ে সেই কিচেনটা দেখতে যাবে। এদিকে দেখা যায় রিসোর্টে হঠাৎ করেই সেই রহস্যময় লোক মার্টিন চলে আসে আর নেদুমারানকে তার সাথে দেখা করতে বলে। এটা শুনে নেদুমারানের মুখটা আবারও শুকিয়ে যায়। নেদুমারান যখন মার্টিনের সাথে দেখা করে, মার্টিন তখন তাকে বলে 15 বছর আগে সে যে কাজটা করেছিল তাকে আবারও করতে হবে। আর লুথার এটাই চায়। এই লুথার আরো একটা রহস্যময় চরিত্র। মার্টিন আর লুথার আসলে তারা কে বা কারা? নেদুমারানের সাথে তাদের কাজটাই কি, সেটা আমরা এই পর্বেই জানতে পেরে যাব। কিন্তু নেদুমারান বলে সে সেটা করতে পারবে না। ঠিক তখনই মার্টিন তাকে ছোট্ট একটা এনভেলপ ধরিয়ে দেয় আর বলে যদি সে লুথারের কথা না শুনে তাহলে এর ফলাফল ভালো হবে না। এদিকে রাতের বেলায় ভেটরিকে দেখা যায় সে লুকিয়ে কিচেন দেখতে চলে আসে আর ঠিক তখনই সে শব্দ শুনে বুঝতে পারে কেউ আসছে। সে লুকিয়ে পড়ে। সেটা ছিল নেদুমারান। আর নেদুমারান তার কেবিনে চলে যায়। তাকে অনেক নার্ভাস দেখাচ্ছিল, সে টেনশনে ছিল। আর সেখানে বসে সে খামটা খোলে। সেটার ভেতরে কি ছিল সেটা দেখানো হয় না, কিন্তু খামের ভেতরে যা ছিল সেটা দেখার পরে নেদুমারানের মুখ শুকিয়ে যায়। এরপরে নেদুমারান তার সাথে চিদাম্বরমের যে ফটো ছিল সেটা দেখতে শুরু করে। ঠিক তখনই আবারও তার মেমোরিতে কিছু অতীতের স্মৃতি ভেসে ওঠে। এরপরেই আমাদের 15 বছর আগে সেই ঘটনাকে দেখানো হয়, যেখানে চিদাম্বরম প্রথমবারের মতো এই রিসোর্টে এসেছিল। রঘুপতি তাকে নিয়ে এসেছিল গ্রামের একটি অনুষ্ঠানে। যখন সে চিদাম্বরমের হাতে খাবার খায় তখনই সে চিদাম্বরমের গুণটা বুঝে গিয়েছিল এবং তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখানে নিয়ে এসেছিল। যেহেতু চিদাম্বরমের অটিজম ছিল তাই তার ব্যবহার একটু অন্যরকম ছিল, আর এটাই ছিল সমস্যা। কিন্তু রঘুপতি সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলে আর সেখানে রঘুপতি নেদুমারানের সাথে চিদাম্বরমকে পরিচয় করিয়ে দেয়। নেদুমারানও হাসি মুখে চিদাম্বরমকে মেনে নিয়েছিল। রঘুপতি চিদাম্বরমের পুরো দায়িত্ব নেদুমারানকে দিয়ে দেয় আর বলে যেহেতু ওর অটিজম রয়েছে তাই মানুষের সাথে খুব একটা সে মেশে না, এছাড়া সে খুব সহজে কাউকে বিশ্বাসও করে না। চিদাম্বরম সেই রিসোর্টে কাজ শুরু করে দেয়। তার সবথেকে বড় গুণটা ছিল তার হাতের জাদু, যেটা দিয়ে সে অসাধারণ খাবার বানাতো। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে রিসোর্টে কিভাবে সেগুলো পেশ করতে হয় সেটা জানে না। দেখা যায় সে একদিন সাধারণ ভেজিটেবলের স্যুপ বানায়, যেটা টেস্ট অসাধারণ ছিল। নেদুমারান যখন তাকে সেই স্যুপের ব্যাপারে জিজ্ঞেস করে, সে বলে দেয় এই সবজির স্যুপ। তখন নেদুমারান তাকে শেখায় এটা রিসোর্ট, এখানে সাধারণ নাম দিলে কেউ খেতে চাইবে না, এই জন্য খাবার যেমনই হোক না কেন তার ভালো একটা নাম দেয়া দরকার। আর এরপরে নেদুমারান সেই স্যুপের খুব ভালো একটা নাম দিয়ে দেয়। চিদাম্বরমও সেটা মেনে নেয় আর ধীরে ধীরে দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। চিদাম্বরম নেদুমারানের ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে। যেহেতু সে গ্রাম থেকে উঠে এসেছিল তাই প্লেটিং এবং খাবার প্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা সে জানত না। আর নেদুমারান ধীরে ধীরে তাকে সেটাই শেখাতে শুরু করে, যেখানে ধীরে ধীরে নেদুমারান এবং কিচেনের অনেকের কাছেই চিদাম্বরম
চিদাম্বরম অনেক প্রিয় হয়ে ওঠে, সেখানে কিছু কিছু শেফ তাকে একেবারেই পছন্দ করত না চিদাম্বরমের অটিজমের কারণে। কারণ মাঝে মধ্যে সে বাচ্চা সুলভ আচরণ করে বসত। এই যেমন একটা ডিশ তার মনের মতো হয়ে গেলেই সে বাচ্চাদের মতো হাতে তালি দিত। কিন্তু নেদুমারান তাকে বোঝায় আর কিচেনের বাকি সবাইকেও বোঝাতে শুরু করে। তো এমনই একজন শেফ চিদাম্বরমের প্লেটিং নিয়ে প্রশ্ন তোলে। তখন নেদুমারান তাকে বোঝায় বড় বড় হোটেল আর রিসোর্টে সবসময় প্লেটিং এবং প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া নেদুমারান কিচেনের সবাইকে বুঝিয়ে দেয় চিদাম্বরমের সাথে কেউ যেন খারাপ ব্যবহার না করে। এরপরেই দেখা যায় সেই একই শেফ একটা খাবার বানাচ্ছিল, কিন্তু সেটা পুড়ে যায়। সেটা কেউ টের না পেলেও চিদাম্বরম শুধুমাত্র গ্রান শুনেই সে বলে দেয় যে খাবারটা পুড়ে গেছে। কিন্তু সেই শেফ এটা মানতে একেবারেই রাজি নয়। সে নেদুমারানকে ডাকে। নেদুমারান জিজ্ঞেস করে সেই খাবার টেস্ট না করে কিভাবে বলল। চিদাম্বরম বলে শুধু গ্রান শুনে সে সেটা বলে দিয়েছে। যখন নেদুমারান সেটা টেস্ট করে দেখতে পায় সত্যি খাবারটা পুড়ে গিয়েছিল। আর এটা দেখার পরে কিচেনের সবাই নেদুমারানকে নিয়ে আরো বেশি উল্লাস করতে থাকে, তার প্রশংসা করতে থাকে সবাই। এর কয়েকদিন পরে সেই রিসোর্টে লিও ঘুরতে আসে। লিও চিদাম্বরমের হাতে ফিশ কারি খেয়ে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তাকে প্রশংসায় ভাসিয়ে দেয় আর বলে একদিন এই চিদাম্বরম অনেক বড় একজন শেফ হবে। নেদুমারানও হাসি মুখে বলে হ্যাঁ অবশ্যই। এদিকে লিও কথায় কথায় চিদাম্বরমের অতীত সম্পর্কে জানতে পারে। তখনই চিদাম্বরম বলে তার পরিবারের ঋণ মেটানোর জন্যই তার পরিবারকে ছেড়ে এখানে এসেছে কাজ করার জন্য। লিও বলে সেই ঋণটা তো তার ছিল না, তাহলে সে কেন এর দায়ভার নিচ্ছে। চিদাম্বরম বলে যেহেতু একবার সে কথা দিয়ে দিয়েছে সে তার কথা রাখবেই, কারণ সে তার কথা রাখতে সবসময় পছন্দ করে। আর ওই সময় চিদাম্বরম আর নেদুমারানের সেই ছবিটা তোলা হয়। আর সেই ছবির ভেতরে লিও নিজেই চিকা লিখে দেয়। আসলে এই নামটা লিও ভালোবেসে চিদাম্বরমকে দিয়েছিল আর নেদুমারান সেই ছবিটা নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুদিন পরেই নেদুমারানের স্ত্রী হঠাৎ করেই মারা যায়। তার এমন আকস্মিক মৃত্যুতে নেদুমারান একেবারে ভেঙে পড়ে, মদ খেতে শুরু করে। সে তার ছোট দুইটি মেয়েকে ঠিকঠাকভাবে দেখাশোনাও করতে পারছিল না। তখনই সেখানে চিদাম্বরম চলে আসে আর তাদের দেখাশোনা করে, তাদের জন্য খাবার বানায়। একদিন চিদাম্বরম বাড়ির সব মদের বোতলগুলো ফেলে দেয় আর নেদুমারানকে বলে তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো আর কখনো মদ খাবে না। তুমি এভাবে ভেঙে পড়লে তোমার মেয়েদেরকে দেখবে। নেদুমারানও সেই দিন প্রমিস করেছিল তার মেয়েদের কখনো সে অযত্ন করবে না আর এভাবে সে ভেঙেও পড়বে না। এদিকে রিসোর্টে একদিন হ্যারিসন নামের একজন লোক আসে আর সে লুথারের হয়ে কাজ করত। তখনই সে নেদুমারানের সাথে কথা বলে আর বলে লুথার নেদুমারানের খাবার অনেক পছন্দ করে, তো জঙ্গলে একটা প্রাইভেট পার্টি হবে, সেখানে শিকারও হবে। নেদুমারানকে সেখানে যেয়ে লুথারের জন্য রান্না করতে হবে। কিন্তু নেদুমারান সরাসরি না করে দেয়, কারণ এগুলো তার কাছে একেবারে ভালো লাগতো না। কিন্তু হ্যারিসন বলে লুথার খুবই পাওয়ারফুল একজন লোক, তাকে না করাটা এতটা সহজ নয়। আর তার নামের সাথে যদি লুথারের নামটা একবার জুড়ে যায় তাহলে সে অনেক উঁচুতে উঠে যাবে। কিন্তু তারপরেও নেদুমারান বলে না, সেটা করবে না। তখনই হ্যারিসন লুথারের একটা কার্ড তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই সুন্দরাম নেদুমারানের কাছে স্টারশেফ কম্পিটিশনের ইনফরমেশন নিয়ে আসে। সেটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই স্টারশেফ কম্পিটিশনটা তার জীবনের একটা স্বপ্ন ছিল। সে বলতে থাকে এই কম্পিটিশনের জন্য সে রাত দিন পরিশ্রম করেছে। তখনই সুন্দরাম এমনি মজার ছলে জিজ্ঞেস করে যদি এই কম্পিটিশনে তার পরিবর্তে অন্য কেউ চলে যায়। নেদুমারান বলে আমি তাকে খুন করে ফেলবো, কারণ এটা তার কাছে কোনো একটা কম্পিটিশন নয়, একটা লক্ষ্য। কিন্তু একদিন পরেই নেদুমারান অনেক বড় একটা দুঃসংবাদ পায়। সুন্দরাম তাকে জানায় এই বছর স্টারশেপ কম্পিটিশনে এই রিসোর্ট থেকে নেদুমারান নয় বরং রঘুপতি চিদাম্বরমকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর এখান থেকে নেদুমারানের মন ভাঙতে শুরু করে, তার চিন্তাধারা বদলাতে থাকে। সে চিদাম্বরমকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে। সে রিসোর্টের এক কোণে যেয়ে কাঁদতে থাকে। এদিকে চিদাম্বরম খুশিমনি নেদুমারানকে বলে তার কম্পিটিশনে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু রঘুপতি যেহেতু তাকে জোর করে পাঠাচ্ছে দেখে নিও, সেই কম্পিটিশনে শুধু সে পার্টিসিপেট করবে না, সেটা সে জিতে আসবে। নেদুমারান যেন তাকে শুধুমাত্র প্লেটিং এবং ফুড প্রেজেন্টেশনটা শিখিয়ে দেয়, বাকিটা সে দেখে নেবে। আর একবার যদি সেই কম্পিটিশনটা জিতে যায় সেই টাকা দিয়ে তার পরিবারের উপরে যে ঋণের বোঝাটা রয়েছে সেটা সে পরিশোধ করে দেবে। কিন্তু নেদুমারান সেই কম্পিটিশনে অংশগ্রহণ করার লোভটা সামলাতে পারে না। সে হ্যারিসনকে কল করে আর বলে লুথারের প্রাইভেট পার্টিতে সে আসতে রাজি, কিন্তু তার একটা শর্ত আছে, তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আসবে। সেই পার্টির দিন দেখা যায় নেদুমারান রিসোর্টে একটা কালো গাড়ি নিয়ে চলে আসে আর চিদাম্বরমকে তার সাথে আসতে বলে। চিদাম্বরম তাকে বিশ্বাস করে চলে যায়। আর এই দৃশ্যটাই সুন্দরাম দেখেছিল।
আর তখনই আমরা বুঝতে পারি যে রঘুপতির ধারণা একেবারে ঠিক ছিল। চিদাম্বরম এমন কারোর সাথে গিয়েছিল যাকে সে সবথেকে বেশি বিশ্বাস করত। এরপরেই তারা জঙ্গলের রাস্তায় একটা জিপ দিয়ে যেতে শুরু করে। চিদাম্বরম তাকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। নেদুমারান বলে তারা একটা প্রাইভেট পার্টিতে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে সেটা তার জন্য ভালোই হবে। চিদাম্বরম বলে সে জানে, কারণ নেদুমারানকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এছাড়া নেদুমারান তাকে জানায় এই প্রাইভেট পার্টির কথা সে যেন কাউকে না বলে। চিদাম্বরমও বলে তার স্ত্রী, মেয়ে আর ছেলের দিব্যি দিয়ে সে বলছে এই কথা সে কাউকে বলবে না। এরপরই তারা জঙ্গলে সেই পার্টিতে চলে আসে। চিদাম্বরম ভাবে যে এখানে নেদুমারান তাকে শুধুমাত্র খাবার বানানোর জন্য নিয়ে এসেছিল, এছাড়া তার আর কোনো আইডিয়া ছিল না এই পার্টির ব্যাপারে। তখনই দেখা যায় সেই পার্টিতে লুথার চলে আসে, যদিও লুথারের চেহারা তখনও দেখানো হয়নি। এরপরে নেদুমারান আর চিদাম্বরমের হাতে বানানো খাবার খেয়ে পার্টির সবাই মুগ্ধ হয়ে যায়, প্রশংসা করতে থাকে। এদিকে নেদুমারানের মাথায় চলছিল অন্য প্ল্যান। সে পার্টির সবার চোখের আড়ালে যে কল করে পুলিশকে আর বলে এখানে একটা প্রাইভেট পার্টি চলছে যাদের সবার কাছে অবৈধ গান রয়েছে, এছাড়া এখানে শিকারও হচ্ছে। আর এই কথাটা পুলিশ অনেক সিরিয়াসলি নেয়। আর কলটা সে করেছিল পুলিশ কমিশনারকে। আর এরপরেই কল কেটে সাথে সাথে নিজের সিমটা সে ফেলে দেয়। এদিকে দেখা যায় একটু পরেই লুথারের লোকেরা খবর পেয়ে যায় যে সেখানে পুলিশ আসছে, আর এই জন্য তারা সেখান থেকে দ্রুত চলে যায়। চিদাম্বরম তখনই কিছুই বুঝতে পারে না। সে নেদুমারানকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। নেদুমারান অজুহাত দিয়ে বলে তারা শিকার করতে যাচ্ছে। নেদুমারানও তাদের সাথে যেতে চাইছে, একটু দেখতে চাইছে যে কিভাবে শিকার করা হয়। চিদাম্বরম বলে ঠিক আছে তোমরা যাও, আমি এখানে খাবার বানাই, আমি তো এছাড়া আর কিছুই পাই না। আর এভাবেই সেই পার্টিতে শুধুমাত্র চিদাম্বরমকে রেখে বাকি সবাই কেটে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে আর চিদাম্বরমকে ধরে ফেলে হাতে নাতে প্রমাণ সহ। অন্যদিকে চিদাম্বরম বুঝতেই পারে না যে তার সাথে কি হচ্ছে, পুলিশ তাকে কেন অ্যারেস্ট করছে। এদিকে নেদুমারান রিসোর্টে ফিরে এসে রঘুপতিকে বলে চিদাম্বরমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তাকে সব জায়গায় খুঁজেছে। রঘুপতি ভাবে হঠাৎ করে চিদাম্বরম কোথায় গেল। ঠিক তখনই সেই পুরাতন অ্যাকাউন্টেন্ট সেখানে চলে আসে আর বলে ক্যাশ থেকে 10 লাখ টাকা পাওয়া যাচ্ছে না। এটা শুনে সে অবাক হয়ে যায় আর পুলিশে কমপ্লেন করতে যায়। ঠিক তখনই সেই পুরাতন অ্যাকাউন্টেন্ট এবং নেদুমারান দুজনেই বলে যে এটা হয়তোবা চিদাম্বরমেরই কাজ, যেহেতু তার উপরে ঋণের বোঝা ছিল সেই টাকা নিয়ে হয়তোবা সে পালিয়ে গেছে। রঘুপতিও অবশেষে বিশ্বাস করে নেয় যে সেটা হতেও পারে, আর সে পুলিশ কমপ্লেন করে না, কারণ এটা করলে চিদাম্বরমের জীবনটা শেষ হয়ে যাবে। সে চিদাম্বরমকে ভালোবেসে পুলিশে আর কোনো কমপ্লেন করেনি তখন। এদিকে থানায় চিদাম্বরমকে প্রচন্ড টর্চার করা হচ্ছিল। তাকে জিজ্ঞেস করা হচ্ছিল সেই পার্টিতে আর কে কে ছিল, এটার আসল মাস্টারমাইন্ডকে, সে সেখানে কিভাবে পৌঁছালো। কিন্তু চিদাম্বরম যেহেতু নেদুমারানকে তার পরিবারের কসম দিয়েছিল, তাই সে কিছুই বলে না, চুপচাপ সেই টর্চার সহ্য করে নেয়। আর অবশেষে সেই অপরাধেই চিদাম্বরমের জেল হয়ে যায়। আর এভাবেই নেদুমারান নিজের কাছের বন্ধুকে জেলে পাঠিয়ে নিজে চলে যায় সেই স্টারশিপ কম্পিটিশনে, এবং সে তার লক্ষ্যে পৌঁছে যায়, স্টারশিপ কম্পিটিশন জিতে যায়। অর্থাৎ শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে নেদুমারান তার বন্ধুর জীবনকে ধ্বংস করে দিয়েছিল এবং নিজে উঠে গিয়েছিল সাফল্যের শেখরে। কারণ এরপরে নেদুমারান টানা 3 বার সেই স্টারশিপ কম্পিটিশনটা জিতে নিয়েছিল। এছাড়া আর রিসোর্টের চিফ এক্সিকিউটিভও হয়ে গিয়েছিল। কিন্তু কথায় আছে অতীত মানুষের পিছু ছাড়ে না। 15 বছর লুকানো সেই অতীত ধীরে ধীরে নেদুমারানের কাছে আবারও ফিরে আসছিল। নেদুমারান যতই চেষ্টা করছিল সেটা যেন তত দ্রুতই তার সামনে সে হাজির হচ্ছিল। এদিকে নেদুমারানকে অনেক টেনশনে দেখাচ্ছিল সেই পার্টির কথা নিয়ে, কারণ 15 বছর আগে যেটা করেছিল লুথার চাইছিল নেদুমারান আবারও সেই একই কাজ করুক। অন্যদিকে নেদুমারানের হাতে কোনো অপশনও ছিল না, এজন্য মার্টিনকে বলে লুথারের পার্টি নিয়ে সে ভাবছে। মার্টিন বলে লুথারের কাছে কোনো ভাবনা চিন্তা চলে না, সে শুধু হ্যাঁ শুনতে পছন্দ করে। এদিকে ভেট্রি খুবই খুশি ছিল, কারণ ঐশ্বরিয়া তাকে না বলেই তার সবথেকে বড় সমস্যাটা সমাধান করে দিয়েছিল। যেহেতু সে তাকে এত বড় একটা সাহায্য করেছে, তাই তাকে থ্যাংক ইউ বলার জন্য সে তার নিজের হাতে স্পেশাল একটা লাড্ডু বানাতে শুরু করে। অন্যদিকে সিনির এই বিষয়টা একেবারেই ভালো লাগছিল না। সে বলে তুমি ওই মেয়েটার জন্য এত কেন খাটছ, মুখে ধন্যবাদ বলে দিলেই তো হতো। সে আসলে জেলাস ফিল করছিল, কিন্তু ভেট্রি এটা বুঝতে পারে না। সে বলে ঐশ্বরিয়া তার অনেক বড় একটা সমস্যার সমাধান করেছে, এজন্য সে তাকে ছোট্ট একটা উপহার দিতে চায়। এদিকে একটু পরেই সেখানে ঐশ্বরিয়া চলে আসে আর কাজ করতে শুরু করে। আর ঠিক তখনই তার সামনে একটা ছেলে চলে আসে। ছেলেটার নাম ছিল সেলভিন। ছেলেটিকে দেখেই ঐশ্বরিয়া থমকে যায়, কারণ এই সেলভিন ছিল ঐশ্বরিয়ার এক্স বয়ফ্রেন্ড, যে তাকে অনেক বছর আগে কোনো কিছু না বলেই ছেড়ে চলে গিয়েছিল। আর এত বছর পরে হঠাৎ করেই তার সামনে আসে। সেলভিন তাকে ইশারা করে সে তার জন্য পেন্ট্রিতে অপেক্ষা করছে। এদিকে ঐশ্বরিয়া বুঝতে পারছিল না কি করবে।
যেহেতু সেলভিন চলেই এসেছে তাই তাকে কিছু দেবার জন্য পেন্ট্রিতে খুঁজতে থাকে, কিন্তু সেখানে বানানো কিছুই ছিল না। তখনই সে ফ্রিজে দেখতে পায় ভেট্রির হাতে বানানো সেই লাড্ডু ছিল, যেগুলো ভালোভাবে সেট হওয়ার জন্য ভেট্রি ফ্রিজে রেখে দিয়েছিল। এরপরে ঐশ্বরিয়া সিনিকে জিজ্ঞেস করে, এই লাড্ডুগুলো কি আমি দিতে পারি? সিনি বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এগুলো তোমার জন্যই বানানো হয়েছিল, তুমি চাইলে অবশ্যই যে কাউকে দিতে পারো। ঐশ্বরিয়া সেই লাড্ডুগুলো নিয়ে যায়। অন্যদিকে ভেট্রি এটা দেখে, কারণ সে স্পেশালি এগুলো বানিয়েছিল ঐশ্বরিয়ার জন্য। অন্যদিকে ভিনার কাছ থেকে তারা জানতে পারে এই সেলভিন হচ্ছে ঐশ্বরিয়ার বয়ফ্রেন্ড, আর এতে ভেট্রির আরো বেশি খারাপ লাগে। অন্যদিকে সিনি তাকে খোঁচা মেরে বলে, সে তো লাড্ডুগুলো ঐশ্বরিয়ার জন্যই বানিয়েছিল, ঐশ্বরিয়া না হয় পছন্দ করে তার বয়ফ্রেন্ডকে খাইয়েছে, একই তো কথা। এদিকে ভেট্রির চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেলভিন আর ঐশ্বরিয়াকে দেখে তার একেবারেই ভালো লাগছে না। এই প্রথম সে বুঝতে পারছে ঐশ্বরিয়ার জীবনে অন্য কাউকে দেখে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এদিকে ঐশ্বরিয়া সেলভিনকে জিজ্ঞেস করে 2 বছর পরে হঠাৎ করে সে কেন ফিরে আসলো, কারণ 2 বছর আগে হঠাৎ করেই ঐশ্বরিয়াকে কিছু না বলে সে চলে গিয়েছিল। সেলভিন বলে সে শুধু তার সাথে দেখা করতে এসেছে, এই রিসোর্টে সে কয়েকদিন থাকবে। সেলভিন চায় ঐশ্বরিয়া শুধু তার কথাগুলো শুনুক, কিন্তু ঐশ্বরিয়া তাতে কোনোভাবেই রাজি ছিল না। সে তার সাথে দূরত্ব বজায় রাখে এবং সেখান থেকে চলে আসে। এদিকে জন আবারও নিউ ইনফরমেশন নিয়ে চলে আসে নেদুমারানের কাছে আর বলে ধীরে ধীরে পেন্ট্রির অবস্থা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। এমনকি এই রিসোর্টে এখন তারা কিচেনের চাইতে বেশি রেটিং পাচ্ছে। মানুষ এখন কিচেনের খাবারের চাইতে পেন্ট্রির খাবার খেতেই এই রিসোর্টে আসছে, আর ভেট্রি আসার পর থেকেই এটা সম্ভব হয়েছে। আর এমন চলতে থাকলে ধীরে ধীরে পেন্ট্রি কিচেনকেও ছাড়িয়ে যাবে। তাই তাদের উচিত এখনই কিছু একটা করা। জন বলে তাদের উচিত এই পেন্ট্রিটাকে কিচেনের আন্ডারে নিয়ে আসা। নেদুমারান বলে কিন্তু এখন সেটা সম্ভব নয়, কারণ সেটা খুবই ভালো চলছিল, এছাড়া সেটা থেকে রিসোর্টের খুব ভালো প্রফিটও হচ্ছিল। নেদুমারান এরপরেই বলে টেনশন করো না, তাদের থেকে ছোট্ট একটা ভুল হতে দাও শুধু, এরপরেই আমি এমনভাবে স্ট্রাইক করব যে এই পেন্ট্রি পুরোটা ধ্বংস হয়ে যাবে। জন বলে অবশ্যই। আর জনের কথা থেকে আমরা বুঝতে পারি যদি পেন্ট্রি থেকে কোনো ভুল নাও হয়, জন এমন চাল চালবে সে নিজেই একটা ভুল করে পেন্ট্রির নাম দিয়ে দেবে, আর সেটা ধরেই তারা এগিয়ে যাবে। অর্থাৎ নেদুমারান আর জন ভেট্রির এই সফলতা একেবারেই দেখতে পারছিল না। এদিকে ঐশ্বরিয়া চলে আসে রিয়ার কাছে এবং রাজনের ব্যাপারটা বলেই দেয় যে রাজন তাকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। রিয়া তখন বলে এই ব্যাপারটা সে জানতে পেরেছে, কিন্তু এখন পরিস্থিতি একেবারেই অন্যরকম। রিসেন্টলি তার ডিভোর্স হয়েছে, এখন সে গর্ভবতী, এছাড়া সমাজের মানুষ তো রয়েছেই। এই পরিস্থিতিতে সে কোনোভাবেই রাজনের সাথে তার এই সম্পর্কের কথাটা ভাবতে পারছে না। এদিকে জন চলে আসে, কারণ সে অনেক খুশি ছিল, কারণ তারা সেই সুযোগটা পেয়ে গিয়েছিল। জন নেদুমারানকে বলে পেন্ট্রির খাবারে পোকা পাওয়া গেছে, আর এটা নিয়ে গেস্টরা অনেক বেশি রেগেছিল। এছাড়া গেস্টরা তো এটাও জানতো না পেন্ট্রি আর কিচেন আলাদা, তারা ভাবছিল পেন্ট্রি কিচেনের আন্ডারেই, আর সেই খাবারগুলো নেদুমারানের আন্ডারেই বানানো হয়েছিল। আর এজন্য সেই গেস্টরা রিসোর্ট থেকে যাবার সময় নেদুমারান এবং রিসোর্টের বিরুদ্ধে নেগেটিভ রিভিউ লিখে যাচ্ছিল। নেদুমারান বলে সে তার সুযোগটা পেয়ে গেছে, এখন এই পেন্ট্রি আর ভেট্রিকে নিয়ে সে এমন চাল চালবে দুটোই একেবারে শেষ হয়ে যাবে, তার কিচেনের সামনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এদিকে রাজন চলে এসেছিল রিয়ার কাছে আর বলে আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু রিয়া আগেই বুঝে ফেলেছিল। রিয়া বলে আমি জানি তুমি কি বলবে। তখন এই প্রথমবার রাজন নিজের ভালোবাসার ব্যাপারে মন খুলে কথা বলতে থাকে। রাজন বলে মানুষের কথা, দায়িত্ববোধ এইসব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে করতে সে এতদিন চুপ ছিল, কিন্তু এখনো যদি সে এইসব কারণে চুপ থাকে তাহলে সারাটা জীবন তাকে পস্তাতে হবে। রাজন বলে রিয়া যদি রাজি থাকে তাহলে রাজন রিয়া এবং তার অনাগত সন্তানের দায়িত্ব নিতে পারে এবং সে তাদের সারা জীবন সুখে রাখার প্রতিজ্ঞাও করে। এসব কথা শুনে রিয়া ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরেও সে তাড়াহুড়ো করে না। বলে আমি এখন গর্ভবতী, ডিভোর্স হয়ে গেছে, আর আমাদের এই সিদ্ধান্তটা সমাজ এখনো হুট করেই মেনে নেবে না, তাই আমার একটু সময় চাই। এদিকে কিচেন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল, এই জন্য কিচেনের শেফরা তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল আবারও কিচেনে ফিরে যাবার জন্য। আর তখনই সেখানে ভেট্রির কিছু জিনিস পছন্দ হয়। ভিনা সেটা খেয়াল করে আর ভেট্রিকে বলে তার যদি এগুলো পছন্দ হয় সে রেখে দিতে পারে, তাদের কোনো সমস্যা নেই। তখন ঐশ্বরিয়া সেখানে চলে আসে আর তাকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ কিচেনের টিম এখানে আসার পরে ভেট্রিকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু একবারের জন্য ভেট্রি কমপ্লেন করেনি, বরং উল্টো তাদেরকে বারবার সাহায্য করে গেছে, আর এতে তারা অনেক বেশি কৃতজ্ঞ। এছাড়া এর বদলে ঐশ্বরিয়া তাকে একটা উপহার দিতে চায়, সেটা হচ্ছে তার উপরে আরোপ ছিল সে কিচেনের আশেপাশে যেতে পারবে না, সেটা উঠিয়ে নেওয়া হলো। এমনকি এখন সে অর্ডার নেওয়ার জন্য কিচেনে যেতে পারবে। এই কথা শুনে ভেট্রির অনেক ভালো লাগে, কারণ কিচেন তো তার প্রাণ ছিল।
এদিকে নেদুমারান চলে এসেছিল রঘুপতির কাছে তার কমপ্লেন নিয়ে এবং পুরো ঘটনা যা হয়েছে সেটা বলতে থাকে। এছাড়া বলে তার কিচেন টিম পুরোপুরি হাইজেন মেনটেন করে চলে, কিন্তু পেন্ট্রি সেটা করে না, আর যার ফলে এই ঘটনা ঘটেছে। এছাড়া নেদুমারান বলে সে টানা 3বার স্টারশেফ কম্পিটিশন জিতেছে, আর সেখান থেকে সে যে সুনামটা অর্জন করেছে এই ঘটনার জন্য সেই সুনাম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, আর সে সেটা একেবারেই চায় না। এরপরে সে অ্যাপ্লিকেশন দেয় যে এই পেন্ট্রিটাকে কিচেন টিমের আন্ডারে নিয়ে আসা হোক, আর এরপরে থেকে নেদুমারান গ্যারান্টি দেবে যে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কখনো ঘটবে না। রঘুপতি বুঝতে পারে বিষয়টা অনেক সিরিয়াস, সে সব কথা মন দিয়ে শোনে, কিন্তু সে তাড়াহুড়ো করে না, বলে এই বিষয়টা ভেবে সে সিদ্ধান্ত জানাবে। এদিকে অবশেষে ঐশ্বরিয়া সেলভিনের কাছে এসে তার কথা জানতে চায়। তখন সেলভিন বলে হঠাৎ করেই তার বাবা মারা গিয়েছিল এবং তার পরিবারের উপরে বিপদের বোঝা নেমে এসেছিল। আসলে সেলভিনের পরিবার আমেরিকাতে বিনা কাগজপত্র ছাড়াই সেখানে থাকছিল, কিন্তু তার বাবা যখন হঠাৎ করেই মারা যায় তখনই কোনোভাবে আমেরিকার পুলিশ সেটা জানতে পারে এবং তাদেরকে অ্যারেস্ট করে নেয়। এছাড়া সেখানে তাদের 6 মাসের জেলও হয়ে গিয়েছিল। সেলভিন জেল থেকে বের হওয়ার পরে তার পরিবারের এই আইনত সমস্যাগুলো সমাধান করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল, যার ফলে বাধ্য হয়ে সে ঐশ্বরিয়ার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারেনি। এদিকে ঐশ্বরিয়াও তাকে ভুল বুঝে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। সেলভিন যখন সবকিছু মিটিয়ে ঐশ্বরিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেটা আর সে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে, কারণ সেলভিন এখন ইউকের একটা হোটেলে হেড শেফ। অবশেষে ঐশ্বরিয়াও বুঝতে পারে যে সেলভিনকে সে ভুল বুঝেছে, সেলভিন আসলে তাকে ধোঁকা দেয়নি, বরং সেলভিন পরিস্থিতির শিকার। আর এর ফলেই ঐশ্বরিয়ার মনে সেলভিনের জন্য যে রাগ জমেছিল সেটা ধীরে ধীরে কমতে থাকে। এদিকে পান্ডি আর স্টেলাকে দেখানো হয়। পান্ডির মনে স্টেলার জন্য ধীরে ধীরে ফিলিংস জন্মাচ্ছিল, সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। সেখানে পান্ডি স্টেলাকে ওয়াকিটকি চালানো শেখাচ্ছিল, আর কথায় কথায় মজা করার জন্য সে বলতে থাকে এই রিসোর্টে যদি কারো থেকে দূরে থাকতে হয় সেটা হলো উত্তম স্যার, কারণ তার মাথার ওপর অংশটা অনেকটা খালি আছে। পান্ডিত টেরি পায়নি যে তার পেছনে এসে উত্তম স্যার দাঁড়িয়েছিল এবং সে সব কথা শুনে ফেলে, আর এতে উত্তম স্যার রেগে গিয়ে পান্ডিয়ার একটা ভালোভাবে ক্লাস নেয়, যার ফলে পান্ডিয়ার মুখের ভাষা একেবারে হারিয়ে যায়। অন্যদিকে স্টেলা মুচকি হাসে। এদিকে আবারও ভিনা ঐশ্বরিয়াকে সেই ইলেকট্রিক রুমে সন্দেহজনকভাবে যেতে দেখে। যেহেতু আগেও ভিনার কাছে প্রিয়ার আচরণ সন্দেহজনক মনে হয়েছিল, এই জন্য এবার ভিনা প্রিয়াকে ফলো করে। এদিকে প্রিয়াকে দেখা যায় ইলেকট্রিক রুমে এসে সে কার সাথে কথা বলছিল, কিন্তু কার সাথে কথা বলছিল সেটা দেখা যায় না। অন্যদিকে ভিনাও সেখানে চলে আসে, প্রিয়াকে ফলো করে। এরপরে যখন সে কিছু একটা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়, ভয় পেতে শুরু করে সে, কিন্তু ভিনা সেখানে কি দেখে এমন করছে সেটা দেখানো হয় না। প্রিয়া এরপরেই সেখান থেকে চলে আসে। এদিকে কিচেনে দেখা যায় ভিনা যখন কাজ করছিল তখনও সেটা নিয়ে সে টেনশন করছিল, তার চোখে মুখে নার্ভাসনেসের ছাপটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা ঐশ্বরিয়া খেয়াল করে আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, আজকে তোমার কাজে একেবারেই মন নেই। ভিনা কিছু বলতেই যাবে তার আগে জন চলে আসে কিচেনে আর সবাইকে বলে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে, এই রিসোর্ট থেকে স্টার শেফ কম্পিটিশনে 2 জন শেফকে পাঠানো হবে। এটা শুনে কিচেনের সবাই অনেক খুশি হয়, কিন্তু ঐশ্বরিয়ার মনে একটাই ভয় ছিল, তার বাবা তার সাথে প্রচন্ড রেগে রয়েছে, আর এই রাগ থেকেই যদি তার নাম সেই স্টার শেফ কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেয় তাহলে কি হবে। কিন্তু তারপরে ঐশ্বরিয়া ঠিক করে নেয় যে করেই হোক এই কম্পিটিশনে সে যোগ দেবে, আর এই কথাটা সে ভিনাকেও বলে যদি একবার তার সিলেকশন হয়ে যায় তাহলে সেই কম্পিটিশন সে জিতেই আসবে এবং তার বাবার মাথা উঁচু করবে। এদিকে অর্ডার নেওয়ার জন্য অনেকদিন পরে ভেট্রি চলে আসে কিচেনে। এতদিন পরে কিচেনে ভেট্রি আসার পরে পুরোপুরি ইমোশনাল হয়ে যায়, কারণ এই কিচেনটাই তার জীবনের সবথেকে বড় একটা লক্ষ্য। তার স্বপ্ন সে একদিন এই কিচেনের শেফ হবে। অন্যদিকে দেখা যায় ভেট্রিকে কিচেনে দেখে পুরোপুরি রেগে যায় ভিকি আর জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে, তার তো নিষেধাজ্ঞা রয়েছে, তার কি সেটা মনে নেই। তখনই সেখানে ঐশ্বরিয়া চলে আসে আর বলে ভেট্রির উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে, তাই সে এখন যখন খুশি কিচেনে আসতে পারে অর্ডার নেওয়ার জন্য এবং প্রয়োজনীয় কাজ করার জন্য। এটা শুনে ভিকি কিছু না বললেও তার মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে প্রচন্ড রেগেছিল এই বিষয়টাতে, সে কোনোভাবেই খুশি হতে পারছিল না। অন্যদিকে এই কিচেনের আরও একজন এই বিষয়টাতে রেগেছিল, সেটা ছিল সিনি। সিনি দেখা যায় কিচেনে ভেট্রিকে দেখার পরেই মুখটা গোমরা করে ফেলে, কিন্তু ভেট্রি এটা বুঝতে পারে না। ভেট্রি উল্টো তাকে বলে এই কিচেনই হচ্ছে তার দুনিয়া, তার কাছ থেকে যদি এই কিচেনটাকে ছিনিয়ে নেওয়া হয় মনে হবে যেন তার জীবনটাই ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিকে সিনির মনে চলছিল অন্য কিছু। সিনি কাজ করার সময় ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে সে ভেট্রিকে নিয়ে কি ভাবে। তখন ঐশ্বরিয়া বলে কাজের সময় শুধু কাজেই মনোযোগ দাও, উল্টোপাল্টা কথা বলে সময় নষ্ট করো না আর কাজের মনোযোগ নষ্ট করো না। তখনই সিনি বলে আসলে আমি ভেট্রিকে ভালোবাসি আর আমি চাই না ওর আশেপাশে কেউ ঘোরাফেরা করুক। এরপর এই নাম না নিয়ে সে ঐশ্বরিয়াকে উদ্দেশ্য করে বলে আসলে ঐশ্বরিয়ার ভেট্রির থেকে দূরে থাকাই ভালো, যেহেতু তার বয়ফ্রেন্ড ফিরে এসেছে
ঐশ্বরিয়ার উচিত তার বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্কটাকে ঠিক করে নেয়া। সিনির এই কথা শুনে পুরোপুরি চুপ হয়ে যায় ঐশ্বরিয়া, কারণ কথাগুলো ভেতর থেকে তাকে আঘাত করেছিল। আর এই প্রথমবার ঐশ্বরিয়া উপলব্ধি করে ভেট্রি তার শুধু একজন ভালো বন্ধু নয়, বরং তার থেকেও বেশি কিছু। আর এই জন্য যখন সে শুনতে পায় যে সিনি তাকে ভালোবাসে, এই কথাটা তাকে অনেক কষ্ট দিয়েছিল। এদিকে রঘুপতি তার মেয়েকে নিয়ে সবসময় টেনশন করেই যাচ্ছিল। ভবিষ্যতে তার কি হবে, রাজন কি তাকে বিয়ে করতে রাজি হবে, অথবা রিয়াই কিবা তাকে মেনে নেবে? এই সব কিছু নিয়ে লাগাতার টেনশন করতে করতে আবারও তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। ধীরে ধীরে তার বুকের ব্যথাটা বাড়তে পারে। লক্ষণ ভালো নয় দেখে তাড়াতাড়ি রঘুপতি মোবাইল নিয়ে কাউকে কল করতে যাবে, কিন্তু তাড়াহুড়োতে তার মোবাইলটা তার হাত থেকে পড়ে যায়। অন্যদিকে বুকের ব্যথায় সে নিচেও হতে পারছিল না, এই জন্য চেষ্টা করেও মোবাইলটা আর ওঠাতে পারে না। তখনই সে ল্যান্ডলাইনে কাউকে কল করতে যায়, কিন্তু নাম্বার ডায়ালের আগেই তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে সেটাও করতে পারে না, আর সেখানে নিচেই সে পড়ে যায়। পরের দৃশ্যেই ভিনা এবং ভেট্রিকে দেখানো হয়। যেহেতু তাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে গিয়েছিল, তাই ভিনাকে দেখা যায় ভেট্রিকে তার স্কুটিতে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল। ভেট্রি তখন ভিনাকে প্রশ্ন করে, ব্রেকআপের পরে কি একজন প্রেমিক প্রেমিকা কখনো ভালো বন্ধু হতে পারে? ভিনা বলে, কেন নয়, তারা যদি দুজনের মতে ব্রেকআপ করে, ব্রেকআপের পরেও তারা ভালো বন্ধু হিসেবে থেকে যেতে পারে। ব্রেকআপের মানে তো এটা নয় যে প্রেমিক প্রেমিকা চিরদিনের জন্য একে অপরের শত্রু হয়ে যাবে। ভেট্রি আসলে এই কথাটা বলেছিল ঐশ্বরিয়া এবং সেলভিনকে উদ্দেশ্য করে, কারণ সেলভিনের সেই রিসোর্টে আসাটা ভেট্রির একেবারেই ভালো লাগে না। কথা বলতে বলতে ভিনা চলে আসে প্রিয়ার বাসার সামনে। ভেট্রি তাকে জিজ্ঞেস করে এত রাতে প্রিয়ার বাসায় কি করার জন্য এসেছে, কিন্তু ভেনি কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি কলিং বেল চেপে বসে। প্রিয়া যখন তাদেরকে এত রাতে তার বাসায় দেখে, সে শক হয়ে যায়। প্রিয়া নার্ভাস হয়ে পড়ে, কিন্তু তারপরেই নিজেকে সামলিয়ে সে তাদেরকে ভেতরে আসতে বলে, আর বলে তোমরা বসো, আমি পানি নিয়ে আসছি। ঠিক তখনই সেখানে বিক্রম ফোনে কথা বলতে বলতে চলে আসে। বিক্রমকে দেখেই ভিনা অবাক হয়ে যায়। ভিনার চেহারা দেখে মনে হচ্ছিল সে কিছু জানে, কিন্তু সে কিছুই বলছিল না। ঠিক তখনই সেখানে প্রিয়া চলে আসে, আর ভিনা তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে তোমার বাসায় একাই থাকো, তাহলে এটা কে? প্রিয়া বলে, ওর নাম বিক্রম, ও আমার ছোট ভাই, পাশেই কাজ করে, ছুটি ছিল তাই চলে এসেছে বাসায়। ভিনা বলে, ও আচ্ছা। এরপরেই সে ওয়াশরুমে যেতে চায়। প্রিয়া তাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। ওয়াশরুম ইউজ করেই ভিনা আর কোনো কিছু না বলেই ভেট্রিকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে আসার পরে ভেট্রি ভিনাকে জিজ্ঞেস করে, আমরা আসলে প্রিয়ার বাড়িতে কেন এসেছি? ভিনা তখন সবকিছু খুলে বলে যে সে বেশ কয়েকবার প্রিয়াকে ইলেকট্রিক রুমের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছে, আর এটা তার সন্দেহজনক মনে হয়েছে, কারণ প্রিয়া কখনোই সদ উত্তর দিতে পারেনি। এছাড়া যখনই আমাদেরকে তার বাসার সামনে দেখলে না তার মুখ থেকে রং সরে গিয়েছিল, সে পুরোপুরি নার্ভাস হয়ে গিয়েছিল। আমার মনে হয় ও কোনো একটা প্ল্যান করছে রিসোর্টকে নিয়ে। ভেট্রি বলে, কিন্তু প্রিয়া এমন কাজ কেন করবে? ভিনা বলে, তুমি কি খেয়াল করনি ও যখন কথা বলছিল সে প্রচন্ড নার্ভাস ছিল। আমি নিশ্চিত ও কোনো বড় একটা প্ল্যান নিয়ে কাজ করছে, আর আমাদের সেটাকে খুঁজে বের করতে হবে, নয়তোবা অনেক দেরি হয়ে যাবে। এদিকে প্রিয়ারও সন্দেহ হয়েছিল যে ভিনা তাকে সন্দেহ করেই তার বাসায় এসেছে। প্রিয়া বলে, ভিনা যদি তাকে সন্দেহ করে সবসময় তার পিছনে পড়ে থাকে, তাহলে তারা কোনো কিছুই করতে পারবে না। এই জন্য তাদের প্ল্যানটাকে সাকসেসফুল করতে হলে আগে ভিনাকে সরাতে হবে তাদের পথ থেকে। এদিকে রঘুপতিকে খুবই সিরিয়াস অবস্থায় হসপিটাল অ্যাডমিট করা হয় এবং ডক্টর তাদের জানায় যে রঘুপতির হার্ট অ্যাটাক হয়েছে। এটা শুনে রিয়া একেবারেই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে এই বিপদে রিয়ার পাশে দাঁড়ানোর জন্য রাজন চলে আসে হসপিটালে। এদিকে খবর পাওয়ার পরে একে একে সবাই সেই হসপিটালে চলে আসে রঘুপতিকে দেখার জন্য। রিসোর্টের স্টাফদের মধ্যে সবথেকে বেশি যে টেনশনে ছিল সেটা ছিল ভেট্রি। উত্তম স্যার এটা বুঝতে পারে এবং সে এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে, ঘাবড়ানোর কিছু নেই, দেখবে রঘুপতি স্যার ঠিক হয়ে যাবে, কারণ রঘুপতি স্যার এর আগেও জীবনে এমন অনেক মুশকিল সিচুয়েশন পার করে এসেছে, সে অনেক শক্ত লোক। ঠিক তখনই ডক্টর বাইরে চলে আসে। ডক্টর বলে, রঘুপতি এখন বিপদ থেকে মুক্ত, কিন্তু 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, তার বডি কিভাবে রেসপন্স করে সেটাই দেখার বিষয়। এটা শুনে সবাই একটু নিশ্চিন্ত হয়। এরপরে নেদুমারান চলে আসে রিয়ার কাছে আর তাকে সাহস দেয় যে রঘুপতি খুবই শক্ত একজন মানুষ, সে আবার ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। এরপরে নেদুমারান সব স্টাফদের উদ্দেশ্য বলে, রঘুপতি সবসময় এই রিসোর্টটাকে আগলে রেখেছে, সে যত বিপদেই পড়ুক না কেন, যত অসুস্থই হোক না কেন, এই রিসোর্টের দায়িত্বকে সে কোনোদিন অবহেলা করেনি। তাই এখন যদি আমরা রঘুপতির জন্য রিসোর্টের কাজ বাদ দিয়ে এখানে বসে থাকি, তাহলে রঘুপতি যখন ভালো এটা শুনবে তখন তারই খারাপ লাগবে। তাই আমাদের উচিত রঘুপতির অনুপস্থিতিতেও আমাদেরকে খুব ভালো করে
রিসোর্টটা চালাতে হবে, রিসোর্টের সব দায়িত্ব নিতে হবে। এরপরে রঘুপতি সুস্থ হওয়ার পরে যখন এটা জানতে পারবে তখন সে অনেক বেশি খুশি হবে। সব স্টাফরাই এতে রাজি হয়ে যায়। তখন রিয়া সবাইকে বলে, তোমরা সবাই রিসোর্টে চলে যাও, যার যার কাজ করো, আমি এখানে বাবার দেখাশোনা করার জন্য আছি। সবাই সেটাই করে। এরপরে রাতে ভেট্রিকে দেখানো হয়। সে প্রতিদিনকার মতো খাবার স্টলে খাবার বানাচ্ছিল না, বরং এক কোনায় চুপচাপ বসেছিল। মালিনীদি এবং পান্ডি যখন তাকে ডাকে বারবার তখনও সে আসে না। পান্ডি সেখানে যেতেই অবাক হয়ে যায়, কারণ ভেট্রি বসে বসে সেখানে কাঁদছিল। বোঝাই যাচ্ছিল ভেট্রি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছে। ভেট্রি পান্ডিকে জিজ্ঞেস করে, ভালো মানুষদের সাথেই কেন এমন হয়? আমি সবসময় রঘুপতি স্যারকে আমার বাবার মতো দেখেছি। যখন সবাই আমাকে অবিশ্বাস করে পুলিশের হাতে তুলে দিয়েছে তখন একমাত্র রঘুপতি স্যারই আমার উপরে বিশ্বাস করেছে, আর তার আজকে এই অবস্থা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। পান্ডি বলে, টেনশন করো না, দেখবে রঘুপতি স্যার ঠিক হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবে। এদিকে রিসোর্টে দেখা যায় রাজন যখন রেগুলার মতো রিসোর্টের ব্যালেন্স শিট এবং বাজেট চেক করছিল তখনই অ্যাকাউন্টেন্ট তাকে বলে, রঘুপতি স্যারের ওই অবস্থা হওয়ার পরে নেদুমারান স্যার সব কন্ট্রোল নিজের হাতে তুলে নিয়েছিল, আর এসব শিটে এখন থেকে ফাইনাল সাইনটা নেদুমারান স্যারই করবে। এটা শুনে রাজনও একটু রেগে যায়, বলে, আমি একজন ম্যানেজার, আমাকে রেখে একজন শেফের হাতে এই ধরনের অথরিটি কে দিল? তখন অ্যাকাউন্টেন্ট বলে, রঘুপতি স্যারের পরে এই রিসোর্টের সবথেকে অভিজ্ঞ ব্যক্তি হচ্ছে নেদুমারান স্যার। এখন উনি যদি নিজের হাতে বলে যে এইসব দায়িত্ব ওনার কাঁধে নিয়েছে উনি, তাহলে আমি তাকে আর কিই বা বলতে পারি? রাজনও বিষয়টা বুঝতে পারে। এই জন্য পরের দিনে পুরো স্টাফদের নিয়ে সে একটি মিটিং ডাকে। এদিকে নেদুমারান অনেক খুশি ছিল, তার মুখের হাসি দেখে সেটা বোঝা যাচ্ছিল। সে তার কেবিনে বসে বসেই ভাবছিল এরপরে সে কি করবে। তখনই জন সেখানে চলে আসে আর বলে, আমি সব ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, এখন সবার রিপোর্ট আপনার কাছে আসবে। নেদুমারান আবারও হাসে। জন বলে, আমি একটা খবর পেলাম, রাজন সিক্রেটলি সব স্টাফদের নিয়ে একটা মিটিং করবে। নেদুমারান বলে, ওসব নিয়ে টেনশন করো না, আমি সব জোকারদের দেখিয়ে দেব যে রিসোর্টটা কিভাবে চালাতে হয়, আসল লিডারশিপ কাকে বলে। পরের দিন সকালে হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে রিয়া আর ঐশ্বরিয়া রঘুপতির কেবিনের বাইরেই মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই সেখানে পুলিশ কমিশনার কল্লু চলে আসে, যে রঘুপতির বন্ধু আর যাকে চিদাম্বরমের কেসটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিয়েছিল রঘুপতি। সে রিয়াকে জিজ্ঞেস করে রঘুপতি কোথায়। এরপরে রঘুপতির অবস্থা দেখে সে আফসোস করতে থাকে আর বলে, রিসোর্টে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে, কিন্তু খবর পেয়ে এখানে চলে আসলাম, ওর সাথে আমার একটা মিটিং ছিল। রিয়া জিজ্ঞেস করে, আঙ্কেল কোনো ইম্পর্টেন্ট কথা আছে? তখন পুলিশ কমিশনার বলে, হ্যাঁ, আসলে রঘুপতি আমাকে চিকা অথবা চিদাম্বরম এই লোকটার ব্যাপারে খোঁজ নিতে বলেছিল, তার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু এখন রঘুপতির যে অবস্থা সেটা তো আর সম্ভব নয়। রিয়া বলে, যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আমাকে বলুন, আমি বাবাকে পরে জানিয়ে দেব। পুলিশ কমিশনার বলে, না না, পরে আমি এসে জানাবো, আসলে আমার ট্রান্সফারটা অনেক দূরে হয়ে গেছে, তাই ভেবেছিলাম যাওয়ার আগে জানিয়ে দেই, কোনো সমস্যা নেই, রঘুপতি সুস্থ হলে আমি আবারও তার সাথে দেখা করতে আসব। এদিকে ঐশ্বরিয়া পুলিশ কমিশনারের মুখে যখন এই চিকার নাম শুনেছিল গভীর চিন্তায় পড়ে গিয়েছিল। তার মনে একের পর এক প্রশ্ন জাগতে শুরু করেছিল, কে এই চিকা, তার সাথে তার বাবার সম্পর্ক কি, আর তার বাবা কেন সেই লোকটার কথা অস্বীকার করেছিল। এদিকে পুলিশ কমিশনার যখনই হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল তার সাথে হঠাৎ করে ভেটরির ধাক্কা লাগে। ভেটরি তাড়াহুড়ো তাকায়, কিছু না বলে সেখান থেকে চলে আসে। অন্যদিকে পুলিশ কমিশনারের একটু রেগে ভেটরিকে দু একটা গালি দিয়ে সেখান থেকে চলে যায়। কেবিন এসে ভেটরি রঘুপতি স্যারকে দেখতে থাকে, তার খুবই মায়া হচ্ছিল। তখনই রিয়া এটা বুঝতে পেরে বলে, বাবা এখন ঘুমাচ্ছে। ভেটরি বলে, খাবারটা খেয়ে নিন। রিয়া বলে, নিয়ে যাও, আমার খাবার খেতে একদম ইচ্ছা করছে না। ভেটরি তখন বলে, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু নিজের জন্য না হলেও আপনার বেবির জন্য হলেও খাবারটা খেয়ে নিন। আর সে ঐশ্বর্যের দিকে ইশারা করে বলে, এখানে এক্সট্রা একটা লাঞ্চ বক্স রয়েছে, আপনারা দুজনেই খাবারটা খেয়ে নিন। এরপরে খাবারটা রেখে ভেটরি সেখান থেকে বের হয়ে আসে। এদিকে রিসোর্টে রাজনকে দেখা যায় সব স্টাফদের নিয়ে সে একটা মিটিং করছিল। যেহেতু রঘুপতি স্যার এখন হসপিটালে, এই সময়টাতে সবাইকে শান্ত থেকে কাকে কি দায়িত্ব পালন করতে হবে সেটাই রাজন বলছিল। রাজন বলে, রঘুপতি স্যারের অনুপস্থিতিতে রিসোর্টে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, তাই আমরা আগে যেভাবে দায়িত্ব পালন করেছি ঠিক সেইভাবেই পালন করব, কারণ এই রিসোর্টটা সবার, আপনার যতটুকু ঠিক ততটুকুই আমার। তাই আমরা সবাই যদি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করি তাহলে অবশ্যই এই বিপদের সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। রাজন তার কথা শেষ করার আগে সেখানে নেদুমারান চলে আসে, সবাইকে ধমকে বলতে থাকে তারা কাজ ফেলে এখানে কি করছে, কার অর্ডারে এখানে এসে তারা দাঁড়িয়ে রয়েছে। সবাই চুপ হয়ে যায়, কারো বলার কিছুই ছিল না। নেদুমারান বলে, রঘুপতি স্যার এখন রিসোর্টে নেই, আর তার অবর্তমানে তোমাদের কি করতে হবে, কার অর্ডার ফলো করতে হবে সেটা কি তোমাদের বলে দিতে হবে? রাজন কিছু বলতেই যাচ্ছিল, তখনই নেদুমারান আবারও তাকে থামিয়ে দেয় আর বলে, এরা কি ছোট বাচ্চা? রঘুপতি স্যারের পরে এই রিসোর্টের অভিজ্ঞ ব্যক্তি সব থেকে কে?
সেটা কি তারা জানে না? তাদেরকে বারবার এটা বলে দিতে হবে যে তারা কার অর্ডার ফলো করবে? এছাড়া সেই স্টাফদের বলে যে কেউ তোমাদের ডাকলেই তোমরা মিটিংয়ে চলে আসবে। রঘুপতি স্যারের অনুপস্থিতিতে রিসোর্ট আমার কথায় চলবে। তাই তোমাদের কেউ মিটিংয়ে ডাকলে সেটা সবার আগে আমাকে জানতে হবে। তোমাদের কি মনে নেই এর আগে রঘুপতি স্যার যখন রিসোর্টে ছিল না তখন সেটার দায়িত্ব কে পালন করেছিল? অবশেষে স্টাফরা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। নেদুমারানের কথা থেকে রিসোর্টের স্টাফরা এবং রাজন সবাই বুঝে যায় নেদুমারান নিজের পাওয়ার খাটাতে চাইছে আর সব কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। এছাড়া রাজনকেও সে সেখানে অপমান করে ইনডিরেক্টলি। আর সেখান থেকে যাবার সময় নেদুমারানের চেহারা দেখে বোঝাই যাচ্ছিল সে রাজনের উপর প্রচন্ড বিরক্ত এবং রেগে রয়েছে, তার অনুমতি ছাড়া এই মিটিং ডাকায়। এদিকে রাজন সেখানে অসহায়ের মতো দাঁড়িয়েছিল, কারণ নেদুমারান সবার সামনে তার অথরিটিটাই কেড়ে নিয়েছিল আর রাজন চাইলেও কিছুই করতে পারছিল না। এদিকে নেদুমারান কিচেনে চলে আসে আর শেফদের ব্যাপারে স্টারশিপ কম্পিটিশনের ব্যাপারে বলে। সে বলে তাদের কিচেন থেকে 2 জনকে স্টারশিপ কম্পিটিশনের জন্য বাছাই করা হয়েছে। যাদেরকে বাছাই করা হয়েছে তাদেরকে শুধুমাত্র তাদের নাম এবং অভিজ্ঞতার জন্য বাছাই করা হয়নি, বরং তাদের হার্ডওয়ার্ক, তাদের ক্রিয়েটিভিটি এবং সবকিছু মিলিয়েই তাদেরকে সিলেক্ট করা হয়েছে। প্রথম নামটা নেওয়া হয় ভিকির। ভিকির নাম শুনতেই গর্বে তার বুকটা ফুলে যায় আর কিচেনের সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়। আর এরপরের নামটা নেওয়া হয় ঐশ্বরিয়ার। ঐশ্বরিয়ার নাম শুনতেই কিচেনের সবাই আরো বেশি করে হাততালি দিতে শুরু করে আর সবাই তাকে সাধুবাদ জানাতে শুরু করে। অন্যদিকে ঐশ্বরিয়ার মন থেকে ভয়টা কেটে গিয়েছিল, সিলেক্ট না হওয়ার ভয়। এর কিছুক্ষণ পরেই ঐশ্বরিয়া চলে আসে নেদুমারানের রুমে আর বলে, আমাকে সিলেক্ট করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আপনার পুরো মর্যাদা রাখার চেষ্টা করব। গত স্টারশিপ কম্পিটিশনে যা হয়েছে, যেভাবে আপনি অপমানিত হয়েছেন, সেটা আশা করি এবার হতে হবে না। আমি এই স্টারশিপ কম্পিটিশনটা জিতে আপনার মাথা উঁচু করব। নেদুমারান তখন কিছু না বললেও ঐশ্বরিয়া যখন সেখান থেকে বের হয়ে আসে তাকে খুশি দেখা যায়, কারণ সে বুঝতে পেরেছিল ঐশ্বরিয়া এবার পুরোপুরি তৈরি। তার সম্মানের জন্য এবার সে পুরোদমে লড়বে আর সে আশা করছে সেই স্টারশিপ কম্পিটিশনটা ঐশ্বরিয়ায় জিতবে। এরপরে বাইরে ঐশ্বরিয়া আর ভেট্রিকে দেখা যায়। 2 জন মুখোমুখি হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, আসলে বুঝতে পারছিল না কথা কিভাবে শুরু করবে। তখনই ভেট্রি বলে, আপনি হয়তো রঘুপতি স্যারের জন্য টেনশন করছেন, কিন্তু টেনশন করবেন না। উত্তম স্যার বলেছে তার অবস্থা আগে থেকে ভালো, উনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবে। ঐশ্বরিয়া তখনও চুপ ছিল। ভেট্রি তাকে বলে, আপনার আমাকে আরও একটা কথা বলার ছিল। আমার ওপর থেকে আপনি যে ভ্যানটা তুলে নিয়েছেন এর জন্য আমি অনেক খুশি, আপনার প্রতি কৃতজ্ঞ। আসলে কিচেনে না যেতে পারলে কাজে আমার মনই লাগে না। এতদিন পরে কিচেনে যেতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। এছাড়া হঠাৎ করে আমাদের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটা আমি নিজেই বুঝতে পারিনি। আসলে আমি সত্যিই চেয়েছিলাম আপনাকে সাহায্য করতে, কিন্তু ঘটে গিয়েছে ঠিক তার উল্টোটা। সবকিছু ভুলে আমরা কি আবারও আগের মতো বন্ধু হতে পারি না? তখনই ঐশ্বরিয়া বলে, না ভেট্রি, আসলে তোমার সরি বলার কিছু নেই। তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে, এটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ঘটনাগুলো এমনভাবে ঘটেছে আমারও ভুল হয়ে গেছে। তোমার কোনো কথা না শুনেই আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক পেরেশানির মধ্যে রেখেছি, আর আমি তোমাকে সরি বলতে চেয়েছিলাম। আর এভাবেই তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে আর হাত মিলিয়ে নেয়, অর্থাৎ আবারও তাদের মধ্যে বন্ধুত্বটা ঠিক হয়ে যায়। এদিকে দূর থেকে এসব কিছু দেখার পরে সিনির প্রচন্ড মেজাজ খারাপ হয়। সে নিজেকে আর ধরে রাখতে পারে না, কারণ সে ভেট্রিকে ভালোবাসে আর ঐশ্বরিয়াকে সে এটা বলেও ছিল যে ভেট্রি থেকে দূরে থাকার জন্য, কিন্তু তারপরে ঐশ্বরিয়া তার সাথে হাত মেলাচ্ছে। এতে সিনি নিজের মেজাজ একেবারেই হারিয়ে ফেলে। ঐশ্বরিয়া সেখান থেকে চলে যাওয়ার পরপরই সিনি সেখানে চলে আসে আর সে রেগে গিয়ে ভেট্রিকে বলে, কত নির্লজ্জ আর বেশরম লোক তুমি, যে মেয়েটার জন্য তোমাকে মার খেতে হয়েছে, পুলিশ স্টেশনে যেতে হয়েছে, চাকরি পর্যন্ত হারিয়ে ফেলছিলে, আর তার সাথেই এখন আবার দাঁত বের করে হাসছো আর কথা বলছো, আবার হাতও মেলালে। ভেট্রি বুঝতেই পারছে না হঠাৎ করে সিনি এমন কেন করছে। ভেট্রি বলে, তোমার কি হয়েছে, এমন করে কেন কথা বলছো? কিন্তু সিনি তার কথার কোনো সঠিক উত্তরই দেয় না, বরং তাকে ঘুরিয়ে পেঁচিয়ে আবার খোঁচা মারতে থাকে আর সেখান থেকে কিছু কথা বলে চলে যায়। ভেট্রি বুঝতেই পারে না যে তার আর ঐশ্বরিয়ার বন্ধুত্ব নিয়ে সিনির এত প্রবলেম কিসের। এদিকে রাতের বেলা ঐশ্বরিয়া কিচেনের বাইরে এসেছিল, ঠিক তখনই তার সাথে দেখা হয়ে যায় সেলভিনের। সেলভিন আসলে তার সাথে দেখা করার জন্য এসেছিল। সেলভিন তাকে স্টারশিপ কম্পিটিশনে সিলেক্ট হওয়ার জন্য কংগ্রেচুলেশন জানায়। ঐশ্বরিয়া বলে, তুমি কি করে জানলে? তখন সেলভিন বলে, তুমি হয়তো জানো যে এই স্টারশিপ কম্পিটিশনে শুধু আমাদের দেশ বা রাজ্য থেকেই সবাই অংশগ্রহণ করে না, সারা বিশ্বের বড় বড় শেফরা এখানে অংশগ্রহণ করে। তাই সবারই নজর থাকে যে এই স্টারশিপ কম্পিটিশনে কারা কারা অংশগ্রহণ করেছে। তাই আমিও লিস্ট চেক করেছিলাম, আর লিস্টে যখন তোমার নাম দেখলাম তখন আমার সত্যি খুব ভালো লেগেছে। ঐশ্বরিয়া তখন খুশি হয়। এরপরই সেলভিন তাকে ছোট্ট একটা চকলেট উপহার দেয়, আর এটা সেলভিনের পুরাতন অভ্যাস ছিল। ছোট ছোট বিষয়গুলোতে সে ঐশ্বরিয়াকে চকলেট উপহার দিত। চকলেটটা পেয়ে ঐশ্বরিয়া খুশি হয়। সেই চকলেটের প্যাকেটে সেলভিন
ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিল ঐশ্বরিয়াকে, সে তাকে একটা চিজ বার্গার বানিয়ে দিতে বলেছিল। ঐশ্বরিয়াও হেসে চলে যায় বার্গার বানাতে। এদিকে পরের দিন সকালে ভেটরি যখন তার পেন্ট্রিতে আসে, সে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট বাইরেই দাঁড়িয়ে রয়েছে। সে জিজ্ঞেস করে এখনো সে ভেতরে যায়নি কেন। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট পেন্ট্রির দিকে হাত বাড়ায়, আর দেখা যায় সেখানে আগে থেকেই দুইজন লোক কাজ করছিল। এটা দেখে ভেটরি পুরোপুরি অবাক হয়ে যায়। সে ভাবে সে ভুল জায়গায় চলে আসলো না তো। সে সাথে সাথে সেখানে চলে যায় আর দুইজন লোককে জিজ্ঞেস করে, আপনারা এখানে কি করছেন? এই পেন্ট্রিতে তো আমরা এখানে কাজ করি, আপনারা এখান থেকে বের হয়ে আসুন। সেই দুইজন লোক বলে, আজকে থেকে এই পেন্ট্রির দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, এখন থেকে এর পুরো কাজ আমরাই করব। এটা শুনে ভেটরি আবারও অবাক হয়ে যায় আর বলে, এটা আপনার মানে? এই পুরো পেন্ট্রিটাকে আমি সামলাই, এখানে প্রত্যেকটা খাবার আমি নিজ হাতে বানাই। আপনারা তো এটাও জানেন না এখানে কি কি খাবার বানানো হয়, কিভাবে বানানো হয়। খাবারে যদি একটু প্রবলেম হয়ে যায় তখন জবাবদিহিতা আমাকেই করতে হবে, তাই তাড়াতাড়ি বের হয়ে আসুন, আমাকে কাজ করতে দিন। সেই দুইজন লোক বলে, এখন থেকে পেন্ট্রিতে এই নতুন খাবারগুলো আর হবে না, সব পুরাতন খাবার হবে। আর আমাদেরকে দায়িত্ব দিয়েছে নেদুমারান স্যার। আপনার যদি কিছু জিজ্ঞেস করারই থাকে তাকে জিজ্ঞেস করুন। সে আজকে সকালে আমাদেরকে ডেকেছে এবং এই পেন্ট্রির দায়িত্ব দিয়েছে। এটা শুনে ভেটরি সবকিছু বুঝে যায় আর তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, কারণ এই পেন্ট্রি নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছিল। এই পেন্ট্রিকে নিয়ে ধীরে ধীরে সে স্বপ্নের জাল বুনেছিল এবং তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছিল। পেন্ট্রিতে সে সফলও হচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে এমন ধাক্কা সে আশাই করেনি। নেদুমারান কোনো কিছু না বলে ভেটরির কাছ থেকে তার পেন্ট্রিটা ছিনিয়ে নিয়েছিল আর এতে সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। এদিকে ক্যান্টিনে ভেটরি এক কোণে চুপচাপ বসেছিল। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। পান্ডি তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তারপর ভেটরি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ এটা শুধুমাত্র একটা পেন্ট্রি ছিল না, তার স্বপ্ন ছিল। এছাড়া এখান থেকে সে এক্সট্রা ইনকামও করতে পারত, যেটা দিয়ে তার পরিবারের ঋণটা সে পরিশোধ করছিল। আর হঠাৎ করেই যখন এটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তখনই ভিনা সেখানে চলে আসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখবে রঘুপতি স্যার যখন চলে আসবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। সে সবার প্রথমে পেন্ট্রিতে তোমাকে আবারও ফেরত নিয়ে যাবে। এদিকে ভিনা যখন তাকে সান্ত্বনা দিচ্ছিল তখনই সেখানে ভিকি চলে আসে আর ভিকি তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে আবারও খোঁচা মারতে থাকে আর বলে, অনেক দূর ছিলে এই পেন্ট্রি নিয়ে, এখন বুঝতে পারছো যে তোমার আসল জায়গাটা কোথায়? ঠিকই তো পড়ে গেলে মাটিতে। এতে ভেটরি অনেক কষ্ট পায়, কিন্তু ভিনা এসব কিছু আর দেখতে পাচ্ছিল না। সে ভিকিকে ধমক দিয়ে বলে, চুপ থাকো, এমন কথা আর কখনো বলবে না। দেখছো ও এত বড় একটা বিপদে পড়েছে, ওর মনটা খারাপ, তারপর তুমি ওকে এই ধরনের কথা বলছো? ভিনা ভিকিকে দূরে নিয়ে যেয়ে বলে, যখন আমাদের কিচেনটা নষ্ট হয়ে গিয়েছিল আমরা ওর পেন্ট্রিতে যেয়ে কাজ করেছি, ও তখন তোমাকে একবারও খোঁচা মেরেছে বা উল্টোপাল্টা কথা বলেছে? বলেনি, বরং সে আমাদেরকে সাহায্য করেছে। তাহলে আজকে ওর বিপদের সময় তুমি এমন কথা কেন বলছো? যদিও ভিকি কিছুই বলে না, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল ভিনার এই কথাগুলো তার একেবারেই ভালো লাগেনি, আর ভেট্রিকেও সে কোনোভাবে সহ্য করতে পারে না। এদিকে ভেট্রি মন খারাপ করে উদাস হয়ে দাঁড়িয়েছিল। তার অ্যাসিস্ট্যান্টও সেখানে ছিল, সে তার প্যান্ট্রিটাকে কত ভালোবেসে গড়ে তুলেছিল সেটাই বলছিল। ঠিক তখনই সেখানে রাজন চলে আসে আর রাজন ভেট্রিকে জানায় নেদুমারান তার বিরুদ্ধে কমপ্লেন করেছে যে ভেট্রি হাইজিন ঠিকঠাকভাবে মেনটেন করে না, খাবারের ভেতরে পোকা পাওয়া গেছে, আর এই জন্য ভেট্রিকে পেন্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে ভেট্রি তো অবাক হয়ে যায়, কারণ সে পুরোপুরি হাইজিন মেনটেন করেই সবকিছু বানিয়েছিল। রাজন তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি টেনশন করো না, রঘুপতি স্যার ফিরে আসলেই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আর আশা করব সবকিছু ঠিক হয়ে যাবে। রাজন যাওয়ার পরে সেই অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের তো এমন ভুল কখনোই হয়নি। ভেট্রি বলে, এটা নেদুমারান স্যারের একটা চাল। আর ভেট্রি প্রচন্ড রেগে গিয়েছিল, এজন্য সে কিচেনে চলে আসে, কারণ সে নেদুমারানের কাছে জবাব চাইবে। তখনই জন তাকে আটকায় আর বলে, তুমি কি পাগল হয়েছ? নেদুমারান স্যার কি যেমন তেমন লোক যে তোমার ডাকে এখান থেকে চলে আসবে? তোমাকে যা বলা হয়েছে সেটা করো। কিন্তু ভিকি রেগে গিয়েছিল, কোনোভাবেই সে সেখান থেকে যাবে না, আর এই জন্য জন বাধ্য হয়ে নেদুমারানকে ডাকে। নেদুমারান যখনই বাইরে আসে ভেট্রি তাকে বলে, স্যার আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আমার পেন্ট্রিটা আমার থেকে কেড়ে নিলেন? সেটা দিয়ে আমার ঘর চলতো, রোজি রোজগার চলতো। ভেট্রির কাঁদো কাঁদো অবস্থা হয়ে যায়, কিন্তু নিজেকে সামলে সে বলে, আমার পেন্ট্রিটা খুবই ভালো চলছিল, ভালো প্রফিট হচ্ছিল, আর সেটা আপনি দেখতে পারছিলেন না, তাই তো? ভেট্রির নাম না নিয়ে নেদুমারানের উদ্দেশ্য বলে, যখন কোনো গরিব অসহায় লোক নিজের পরিশ্রম দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে যাবে, ঠিক তখনই ধনী লোকেরা সেটা দেখতে পারে না, কারণ তাদের ভয় হতে থাকে যদি সেই গরিব অসহায় লোকটা তাদের সমকক্ষ হয়ে যায়। আমার পেন্ট্রিটা খুবই ভালো চলছিল, খুবই ভালো রেটিং পাচ্ছিল, কিন্তু সেই পুরো ক্রেডিটটাই আপনার কাছে যাচ্ছিল। সেটা নিয়েও তো আমরা কখনো কোনো কমপ্লেন করিনি, তাহলে কেন আমার কাছ থেকে পেন্ট্রিটা কেড়ে নেওয়া হলো? নেদুমারান বলে, তোমার কি সত্যি মনে হয় আমি তোমাকে টার্গেট করছি? তোমাকে টার্গেট করার আমার কোনো দরকার নেই, আমি নিজেই টানা 3 বার
স্টারশেপ কম্পিটিশন জিতেছি। তোমার ক্রেডিট নেওয়ার আমার কোনো দরকার নেই। আমাকে সবাই চেনে। তুমি যে ইউনিফর্মটা পরে আছো তুমি সেটারই কাজ করার যোগ্য, তাই সেটাই করো। অন্য কোনো স্বপ্ন দেখার চেষ্টা করো না, কারণ ওইসব স্বপ্নের তুমি যোগ্য নও। আর আমি যদি সত্যিই তোমাকে টার্গেট করতাম এই রিসোর্টের কোথাও তুমি কাজ করতে পারতে না। ভেটরি তার হাত জোর করে বলে, যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিন, তারপর আমার পেন্টিটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। কিন্তু নেদুমারানের মন একটুও গলে না, উল্টো সে ভেট্রিকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে হাসপাতালে রঘুপতির জ্ঞান ফেরে। এটা শুনে রাজন আর রিয়া সাথে সাথে সেখানে চলে আসে। রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রঘুপতি তখন হেসে আর মজা করে বলে, কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে গেছি? এত সহজে যাব না। এদিকে রঘুপতির অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছিল। এদিকে ভেট্রি তখনও তার প্যান্ট্রিকে নিয়ে মন খারাপ করেই বসেছিল। যে প্যান্ট্রির মাধ্যমে সে তার একটা পরিচয় বানানোর চেষ্টা করছিল সেখানেই আজ অন্যরা কাজ করছে। এটা তাকে ভেতর থেকে অনেক ভেঙে ফেলে, কষ্ট দেয়। এদিকে তখনই সেখানে সিনি চলে আসে, আবারও তাকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি একেবারেই টেনশন করো না। রঘুপতি স্যার ফিরে আসলেই দেখবে তোমার পেন্ট্রি আবার তোমাকে ফেরত দিয়ে দেবে, কারণ রঘুপতি স্যার জানে তুমি এই পেন্ট্রির জন্য কতটা হার্ডওয়ার্ক করেছো। ভেট্রি মাথা নাড়ায় কিন্তু উদাস হয়ে সেখান থেকে চলে যায়। সিনি বুঝতে পারে কোনোভাবেই তার মনটা ভালো হচ্ছিল না। এই জন্য সে ভাবে আজকে ভেট্রির বার্থডে, আর সেই বার্থডে উপলক্ষেই তার জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করা যাক। আর সেই সারপ্রাইজ পার্টিতে আসলে অন্তত ভেট্রির মন কিছু সময়ের জন্য হলেও ভালো হবে। এই জন্য সে পান্ডিকে বলে, তুমি যে কোনোভাবেই ভেট্রিকে সেখানে নিয়ে আসবে, কিন্তু মনে রেখো ভেট্রি যেন সেই সারপ্রাইজ পার্টির ব্যাপারে কোনোভাবেই না জানতে পারে। এদিকে কিচেনে এসে সিনি চলে আসে ঐশ্বরিয়ার কাছে আর বলে, ভেট্রির কাছ থেকে তার পেন্ট্রিটা ছিনিয়ে নেওয়া হয়েছে, এই জন্য তার মনটা অনেক বেশি খারাপ। আর এই জন্য আজকে তার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ পার্টি রাখা হয়েছে। যদিও তার মন পুরোপুরি ভালো হবে না, কিন্তু পার্টিতে থাকার সময় কিছু সময়ের জন্য তার মনটা যদি ভালো হয় সেটাই অনেক। সেই পার্টিতে যখন সবাইকে সে দেখবে একসাথে, তার অবশ্যই ভালো লাগবে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব তোমার ব্যান্ডকে নিয়ে তুমি সেই পার্টিতে চলে এসো, আর ভেট্রির জন্য হলেও দু একটা গান গেয়ে দিও। কিন্তু ঐশ্বরিয়া পুরোপুরিভাবে নিষেধ করে দেয়। ঐশ্বরিয়া বলে সে গান গাওয়া ছেড়ে দিয়েছে। তখনই সিনি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঐশ্বরিয়া তার সিদ্ধান্তে অটুট থাকে। তখনই সিনি বলে, আজকে ভেট্রির বার্থডে, আর ভেট্রির বার্থডে পার্টির জন্যই তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছিল। যখনই ঐশ্বরিয়া জানতে পারে যে ভেট্রির বার্থডে আর সেখানে তাকে সারপ্রাইজ দেওয়া হবে, তখনই সে একটু ভেবেচিন্তে রাজি হয়ে যায়। এদিকে রাতে দেখা যায় সবাই ভেট্রির সেই পার্টির জন্য আয়োজন করছিল, সবকিছু গোছাচ্ছিল। অন্যদিকে ঐশ্বরিয়াও তার একজন ব্যান্ড মেম্বারকে নিয়ে গান গাইতে চলে এসেছিল। ছেলেটা ঐশ্বরিয়াকে বলে, তার এভাবে গান ছেড়ে দেওয়াটা একেবারেই ঠিক হয়নি, তার উচিত আবারও গান করা শুরু করা, কারণ তার গানের গলাটা এখন অনেক ভালো রয়েছে। ঐশ্বরিয়া বলে, না, সে আর কখনো গান করবে না, শুধুমাত্র ভেট্রির বার্থডে পার্টির জন্যই সেখানে এসেছে গান গাওয়ার জন্য। একটু পরেই সেখানে ভেট্রি চলে আসে, আর ভেট্রি এইসব কিছু দেখার পরে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না এত সব আয়োজন শুধুমাত্র তার জন্য। অনেক সময় পরে তার মুখে হাসি দেখা যায়। আর এইদিকে তখনই ঐশ্বরিয়া গান গাইতে শুরু করে। ঐশ্বরিয়ার গান শুনে ভেট্রি যেন তার দিক থেকে চোখে সরাতে পারছিল না, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এদিকে ঐশ্বরিয়াও গান গাওয়ার সময় বারবার ভেট্রির দিকে তাকাচ্ছিল। এদিকে ভেট্রির মনে হচ্ছিল এই পার্টিতে শুধুমাত্র যেন ঐশ্বরিয়াই রয়েছে এবং সে শুধু তাকেই দেখছে। এদিকে গান শেষ হওয়ার পরে ভেট্রি কেক কাটে, সবাই সেখানে খুব আনন্দ করে, এনজয় করে। তখনই হঠাৎ করেই সিনি একটা কাজ করে বসে, একটা গোলাপ নিয়ে ভেট্রির কাছে চলে আসে আর বলে, আমি তোমাকে অনেকদিন থেকেই ভালোবাসি, অনেকদিন থেকে বলবো বলবো করে আর বলা হয়নি। তুমি কি সারাটা জীবন আমার সাথে থাকবে, পাশে থাকবে? কথাটা শুনে হতবাক হয়ে যায় পার্টির সবাই, এমনকি ভেট্রিও, কারণ সে নিজেই বুঝতে পারছিল না যে সিনি তাকে এই চোখে দেখে। আসলে ভেট্রি ভুলেই গিয়েছিল একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বেশিরভাগ সময় বন্ধুত্বের সম্পর্কটা আর বন্ধুত্ব থাকে না। ভেট্রি চুপচাপ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর এরপরে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এটা দেখার পরে সিনি পুরোপুরি অপমানিত বোধ করে। সে বুঝতেই পারেনি ভেট্রি তাকে এভাবে রিজেক্ট করবে। সে ভেবেছিল সে তাকে প্রপোজ করার সাথে সাথে ভেট্রি সেটা মেনে নেবে এবং তাকেও জড়িয়ে ধরবে, কিন্তু হয় তার ঠিক উল্টো। ভেট্রি কোনোভাবেই তার ভালোবাসা গ্রহণ করেনি। অন্যদিকে ঐশ্বরিয়াকে দেখা যায়, যার চোখ টলমল করছিল। আসলে এইভাবে ভেট্রিকে সে কখনোই দেখেনি। যখনই সিনি তাকে প্রপোজ করছিল তখন ঐশ্বরিয়ার ভেতরটা ভেঙে চড়ে যাচ্ছিল। সে কখনোই চায়নি যে সিনি ভেট্রিকে প্রপোজ করুক। এদিকে সিনিও ভেতর থেকে ভেঙে গিয়েছিল ভেট্রির এই রিজেকশনে। পরের দিন সকালে ভেট্রি চলে আসে সিনির কাছে, কিন্তু সিনি তার সাথে কথাই বলতে চাইছিল না। ভেট্রি যখন জোর করে, সিনি বলে, কালকে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করে তোমার স্বাদ মেটেনি, তুমি এখন আবারও আমার কাছে এসেছো। তখন ভেট্রি তাকে বোঝায় হঠাৎ করে এমন একটা প্রপোজাল পাওয়ার পরে সে থমকে গিয়েছিল, বুঝতে পারছিল না সে কি বলবে। এরপরে ভেট্রি সিনিকে বোঝায় সে এখন অনেক ছোট আর তার সাথে ভেট্রির এজ গ্যাপটাও অনেক বেশি।
এছাড়া সিনির সামনে একটা ব্রাইট ফিউচারও রয়েছে, আর সে তো তাকে বন্ধু ভেবেছিল। তাহলে সিনি কিভাবে তার প্রতি এমন একটা ফিলিংস রাখতে পারে? হয়তো আমি তোমার সাথে একটু বেশি ফ্রেন্ডলি হয়ে কথা বলে ফেলেছি, এটা আমারই ভুল ছিল। তুমি এক কাজ করো, কালকের রাতের কথা ভুলে যাও, আমরা আবারও আগের মতোই বন্ধু হিসেবে থাকবো। আর এরপরেও যদি আমি তোমাকে দেখেছি মন খারাপ করে হাঁটতে, তাহলে আমি তোমার কান মলে দেব। আমি চাই না আমাদের মধ্যকার ভালো সম্পর্কটা গতকালকের একটা ছোট্ট ঘটনার জন্য নষ্ট হয়ে যাক। সিনি কিছুই বলে না। এদিকে পুরো রিসোর্টের অবস্থা দ্রুত গতিতে বদলে যাচ্ছিল নেদুমারানের তদারকিতে। নেদুমারান ধীরে ধীরে পুরো রিসোর্টটা নিজের হাতের কবজায় নিয়ে নিয়েছিল, আর সে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দখলদারিত্ব দিয়েছিল। শুধু সেটাই নয়, সে সবকিছুতেই নাক গলাচ্ছিল, কখন কে কি করছে না করছে সবকিছুতে। বিশেষ করে রুম সার্ভিস ডিপার্টমেন্টকে, তাদের জীবনটাই সে অতিষ্ঠ করে তুলেছিল। এমনকি সে প্রিয়াকেও অনেক বকাঝকা করে লেট করে আসার জন্য। প্রত্যেকটা বিষয়তে সে অনেক কড়াকড়ি রুলস আরোপ করে। নেদুমারানের ভয় সবার ভেতরে ঢুকে যায়, আর সবাই এটাই মনে করতে থাকে রঘুপতি স্যারের পরে এই রিসোর্টের নতুন সিইও হবে নেদুমারান। নেদুমারান নিজেই ইনভেস্টরদের সাথে কথা বলছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিপোর্ট দেখছিল, সব রেকর্ডসগুলো চেক করছিল। অন্যদিকে রাজন যে ম্যানেজার, এটা নেদুমারান পুরোপুরি উপেক্ষাই করে দিয়েছিল, তাকে একেবারে অলস বসিয়ে রেখেছিল। এরপরে নেদুমারানকে দেখা যায় রঘুপতির কেবিনে আসে। সেখানে আসার পরে রঘুপতির চেয়ারটার দিকে সে ভালো করে দেখে, কারণ এই চেয়ারের প্রতি লোভ তার অনেক দিনের, আর এখন সেই সময়টা হয়তোবা ধীরে ধীরে তার কাছে চলে আসছে। সেই হবে এই রিসোর্টের নতুন সিইও। এরপরে ধীরে ধীরে নেদুমারান সেই চেয়ারে বসে, আর টেবিলের উপরে রঘুপতির যে নেম প্লেটটা ছিল, কোনো কিছু না ভেবেই নেদুমারান সেটা ফেলে দেয়। নেদুমারান আসলে বুঝতে পেরে গিয়েছিল রঘুপতি যদিও আবার ফিরে আসে, তার অসুস্থতা এবং বয়স বেশি হওয়ার কারণে সে আর আগের মতো কাজ করতে পারবে না, দায়িত্ব নিতে পারবে না। এই জন্য তাকেই বানানো হবে এই রিসোর্টের নেক্সট সিইও। এদিকে রঘুপতিও ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছিল। হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়ারও সব ফর্মালিটিস পূরণ হয়ে গিয়েছিল। তখনই রাজন সেখানে চলে আসে, আর রঘুপতিকে বলে, আপনার অনুপস্থিতিতে নেদুমারান পুরো রিসোর্টটাকে হাতের কবজায় নিয়ে নিয়েছে, মুঠোয় নিয়ে নিয়েছে। এখন নেদুমারান যেটা চাইছে রিসোর্টে শুধুমাত্র সেটাই হচ্ছে, ব্যালেন্স প্রফিট বাজেট। সবকিছুরই রিপোর্ট নেদুমারানের কাছে যাচ্ছে, তার সাইন ছাড়া কোনো কিছুই হচ্ছে না। রাজন ভেবেছিল রঘুপতি স্যার হয়তোবা এইসব কথা শুনে একটু রিয়াক্ট করবে, কিন্তু রঘুপতি খুব শান্তভাবে বলে, এতে চিন্তার এত বিষয় কি? সেই রিসোর্টে আমার পরে যদি কেউ সেই রিসোর্টের কাজ সব থেকে বেশি ভালো জানে, তাহলে সেটা নেদুমারান, আর সে তার দায়িত্ব পালন করছে, এর আগেও সে করেছে। এসব নিয়ে টেনশন করো না। কথাটা শুনে যদিও রাজনের একটু মন খারাপ হয়, তারপরেও সে কিছুই বলে না। অন্যদিকে রঘুপতিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। এদিকে জন খুব খুশি ছিল, কারণ নেদুমারান ধীরে ধীরে পুরো রিসোর্টের কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিয়েছিল। আর এর জন্য জন খুশি, কারণ নেদুমারান যদি প্রমোশন হয়ে সিইও হয়ে যায়, তাহলে এটা জনের জন্যই ভালো। জনের পাওয়ার বাড়বে, কারণ সে তার একমাত্র প্রিয় ব্যক্তি এবং বিশ্বস্ত ব্যক্তি। এছাড়া নেদুমারান সিইও হলে এই কিচেনের হেডশেফ জনই হবে, আর এই জন্য জন অনেক বেশি খুশি হয়ে যায়। এইদিকে ভেট্রি, পান্ডি এবং তার অ্যাসিস্ট্যান্ট সবাই টেনশনে ছিল, কারণ ভেট্রি বুঝতে পেরেছিল নেদুমারান তাকে শুধুমাত্র পেন্টি থেকে বের করেই শান্ত হবে না। যদি সে সিইও হয়, তাহলে ভেট্রিকে যে করেই হোক এই রিসোর্ট থেকে সে বের করে দেবে। তখন সেখানে উত্তম স্যার আসে আর বলে, টেনশন করছো কেন? যদি তোমার সাথে এমন কিছু হয়, যদি কেউ তোমার সাথে অন্যায় করে, সেখানে আমি তোমার পাশে দাঁড়াবো, আমি তোমার হয়ে কথা বলবো। পান্ডি তখন মজা করে বলে, নেদুমারান স্যার সিইও হলে সবার প্রথম আপনাকে এই জব থেকে বের করে দেবে। উত্তম স্যার বলে, তোমার চেহারা ভালো নয়, অন্তত কথা তো একটু ভালো বলো। পান্ডি আবার একটু লজ্জায় পড়ে যায়। এদিকে সিনিকে দেখা যায় খাবার স্টলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে, কোনো কাজও করছিল না। এই জন্য সিনির মা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। আজকে সে কোনো কাজও করছে না, এছাড়া কারোর সাথে কথাও বলছে না। সিনি কিছু বলতেই যাবে, তার আগে ভেট্রি তার মাকে বলে, আসলে সিনির কিচেনের কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর এরপরে সিনি প্রত্যেকদিন সে রিসোর্টে যেতে পারবে না। এর জন্যই সিনির মন খারাপ হচ্ছে। সিনিও আর কিছু বলে না। সিনি বুঝতে পারে আসলে ভেট্রি ইচ্ছে করে মিথ্যে বলেছে, যাতে করে সিনির মা তাকে বকাঝকা না করে এবং সবার সামনে সিনির অপমান না হয়। যদিও পার্টিতে ভেট্রি তার প্রপোজাল রিজেক্ট করে তাকে অপমান করেছিল, কিন্তু এখন আর ভেট্রি চায় না সিনির কোনো অপমান হোক। এদিকে পরের দিন দেখা যায় রঘুপতি স্যার হসপিটাল থেকে ফিরেই বিশ্রাম করার পরিবর্তে রিসোর্টে চলে এসেছিল, আর সেসব ইনভেস্টর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে রঘুপতি চলে আসে, সবাই সেখানে চলে এসেছিল, শুধুমাত্র নেদুমারান তখন আসেনি। প্রত্যেকবারের মতো নেদুমারান সবার শেষে আসে, আর এই প্রথমবার হোয়াইট শেফের পোশাকের পরিবর্তে নেদুমারান কালো রঙের
পোশাক পরে এসেছিল। তার চলাফেরা, কথাবার্তা, বসার ভঙ্গি সবকিছুই বলে দিচ্ছিল যে তার ভেতরে আত্মবিশ্বাস রয়েছে যে রঘুপতি তাকেই বানাবে নেক্সট সিইও। যেহেতু রঘুপতিকে ডক্টর রেস্ট নিতে বলেছিল, তাই রঘুপতি চাইছিল তার অনুপস্থিতিতে এমন একজনকে সে সিইও বানাবে যাকে সে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারে। মিটিংয়ে উপস্থিত সবাই যার যার রায় দিচ্ছিল। কিছু লোক বলছিল নতুন কাউকে দেওয়ার জন্য, ইয়াং কাউকে দেওয়ার জন্য, যাদের মডার্ন চিন্তাভাবনা দিয়ে রিসোর্টটাকে তারা এগিয়ে নিয়ে যাবে। আবার কেউ কেউ সরাসরি নেদুমারানের নাম বলছিল। তাদের মতে নেদুমারানি হচ্ছে রঘুপতির পরে সবথেকে বেশি অভিজ্ঞ। তার এই রিসোর্টের ব্যাপারে সম্পূর্ণ ধারণা রয়েছে। এছাড়া স্টাফরাও তার কথায় ওঠে আর বসে। এরপরেই রঘুপতি তার কথা শুরু করে আর বলে, ডক্টর আমাকে কয়েক মাস রেস্ট নিতে বলেছে, আর আমার এই কয়েক মাসের অনুপস্থিতিতে রিসোর্টটা চালানোর জন্য আমি নতুন একজন সিইওর নাম ঘোষণা করতে যাচ্ছি। আর এরপরে রঘুপতি নেদুমারানের প্রশংসা করতে শুরু করে যে রঘুপতির পরে নেদুমারানি হচ্ছে সবথেকে অভিজ্ঞ লোক এই রিসোর্টে। সে এই রিসোর্টের খারাপ সময় ভালো সময় দুটোই খুব কাছে থেকে দেখেছে। আজকের রিসোর্টের এই পর্যায়টা এমনিতে আসেনি। অনেক চড়াই উতরাই পার করার পরে আমরা এখানে পৌঁছেছি। আর সেই চড়াই উতরাই সবসময় নেদুমারান আমার সাথে ছিল। সে কখনো আমাকে ছেড়ে যায়নি। নেদুমারানের এই রিসোর্ট, কিচেন, গেস্ট এবং স্টাফ সবার ব্যাপারে পুরোপুরি অভিজ্ঞতা রয়েছে, ধারণা রয়েছে। এসব কথা শোনার পরে নেদুমারানের তো খুশির ঠিকানাই ছিল না। তার মুখে শুধু খই ফুটছিল, হাসি ফুটছিল। রঘুপতি বলে, আমি সব দিক বিবেচনা করেই রিসোর্টের নতুন সিইওর নাম ঘোষণা করছি। তখনই নেদুমারান সোজা হয়ে বসে যেন সবাইকে সে ধন্যবাদ জানাতে পারে। তখনই রঘুপতি নতুন সিইও হিসেবে রাজনের নাম ঘোষণা করে। এটা শুনতেই তো পুরো রুম একেবারে ঠান্ডা হয়ে যায়। সবাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে নেদুমারানের ভেতরে আগুন জ্বলছিল। এদিকে রিয়া প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল যে লোকটাকে সে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিল, যাকে ভরসা করতে শুরু করেছিল, তার বাবা রিসোর্টের দায়িত্বটা তাকে দিয়েছে। অন্যদিকে রাজন নিজেও আশা করেনি কখনো যে তাকে এত বড় একটা দায়িত্ব দেয়া হবে। অন্যদিকে নেদুমারান রাগে শুধুমাত্র ফুলে ফেপে উঠছিল। কিছু না বলে চেয়ার ছেড়ে, মিটিং ছেড়ে সেখান থেকে চলে যায়। রঘুপতি রাজনকে বলে সিইওর চেয়ারে এসে বসার জন্য। রাজন বলে, না না স্যার, আপনি নেদুমারান স্যারকেই সিইও বানান। দেখুন উনি কিভাবে রাগ করে চলে গেল। রঘুপতি বলে, আমি বুঝতে পেরেছি ওর রাগের কারণ। ও এখন রাগ হয়ে রয়েছে। আমি ওর সাথে পরে কথা বলে নেব। আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। মিটিং শেষে নেদুমারান রঘুপতির রুমে চলে আসে। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। সে প্রচণ্ড রেগে গিয়েছিল। চিৎকার করে বলছিল, কি ভেবে কি বুঝে আপনি সেই গরিব আর কাজের লোকের ছেলেটাকে এই আরআর রিসোর্টের সিইও বানিয়ে দিলেন? আপনি কি শোনেননি হসপিটালে থাকার সময় আমি এই পুরো রিসোর্টটাকে সামলেছি? মানুষ এখানে আসে আমার জন্য, আমার নামের জন্য। আমার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তোমার রিসোর্টে কেউ থাকতে আসে না, আমার খাবার খেতেই এখানে মানুষ আসে। ছোট লোকের বাচ্চাটাকে তুমি সরাসরি এই রিসোর্টের ম্যানেজার বানিয়ে দিয়েছ। তখন এই বিষয়টা আমার ভালো লাগেনি, কিন্তু আমি কিছুই বলিনি। কিন্তু এখন সরাসরি আবার তুমি ওকে সিইও বানিয়ে দিলে, এটা আমি কখনোই মেনে নেব না। রঘুপতি এইসব কথাগুলো খুবই শান্তভাবে শুনছিল। আর এরপরেই সে এমন একটা সিদ্ধান্ত কেন নিয়েছে সেটার ব্যাখ্যা দিচ্ছিল। রঘুপতি বলে, আমি মানছি রাজনের থেকে তোমার অভিজ্ঞতা বেশি। এই রিসোর্টের প্রত্যেকটা জিনিস তুমি রাজনের থেকে ভালো করে চেনো। কিন্তু একজন সিইও হতে হলে শুধুমাত্র অভিজ্ঞতা আর স্কিল থাকলেই হয় না। একজন সিইওকে মানুষকে সাথে নিয়ে চলতে জানতে হয়। সব মানুষকে ভালোবাসতে হয়। সব মানুষকে সমান চোখে দেখতে হয়, হোক সে গরিব বা ধনী। আর রাজন এটা সবসময় করে এসেছে। রাজন কখনোই তাদের পদবি, তাদের সম্পদ দেখে তাদের সাথে ব্যবহার করেনি। সবসময় সবাইকে সমানভাবে ইম্পর্টেন্স দিয়েছে। আমাদের রিসোর্টে অনেক সময় বিদেশি গেস্টরা আসে। তারা এখানে আসে শুধু গেস্ট হয়ে, কিন্তু রাজন তাদের ব্যবহার দিয়ে এমনভাবে মুগ্ধ করে তারা অনেকে এই রিসোর্টের ইনভেস্টর হয়ে যায়। ও সম্পর্ক বানাতে জানে, মানুষের সাথে মিশতে জানে। আর এরপরে রঘুপতি নেদুমারানের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ, আমি গর্ববোধ করছি যে একজন কাজের লোকের ছেলে আজকে এত দূর আসতে পেরেছে আর রিসোর্টের সিইও হতে পেরেছে। আর একটা কথা ভুলে যেও না, রাজনের মতো অবস্থা একদিন তোমারও ছিল। এছাড়া তুমি তোমার পুরো কিচেন টিমকে যেভাবে ধমকি দিয়ে, হুমকি দিয়ে ভয় পাইয়ে রাখো, সেটা আমার উপরে চলবে না। এসব কথা শুনে নেদুমারান হাসতে থাকে আর বলে, ও ঠিক আছে, আমার যদি এই রিসোর্টে কোনো প্রয়োজনই না থাকে, আমি আজকে থেকে এই রিসোর্ট থেকে রিজাইন করলাম। মনে রেখো, এই রিসোর্টে মানুষ আমার জন্যই আসে। আমিও দেখব আমি চলে যাবার পরে এই রিসোর্টের কি অবস্থা হয়, কতদিন তুমি চালাতে পারো আমাকে ছাড়া। আর তুমি তোমার ওষুধগুলো ঠিকঠাকভাবে নিও, না হলে সামনে যে পরিস্থিতি আসছে সেটা সামলাতে পারবে না। কারণ আজকে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটার ফল তোমাকে ভোগ করতেই হবে। আর তার জন্য প্রস্তুত থেকো। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে আমি চলে যাবার পরে এই রিসোর্টটা কিভাবে ধ্বংস হয়ে যায়। নেদুমারানের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল নেদুমারান শুধু শুধু এই রিসোর্ট ছেড়ে চলে যাবে না। যাবার আগে সে এমন কিছু করে যাবে যাতে করে এই রিসোর্ট বড় একটা ধাক্কা খায়, অনেক ক্ষতির সম্মুখীন হয়। এদিকে এইসব কথা শুনে রঘুপতি নিজেকে আর স্থির রাখতে পারে না। তার হাত পা কাঁপতে শুরু করে। হয়তোবা আবারও সে অসুস্থ হয়ে পড়ছিল। একদিকে
রিসোর্টের নতুন সিইও রাজন অন্যদিকে নিদুমারান রিসোর্টকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে চলে যাচ্ছিল। আর এমন অবস্থাতে এপিসোড নাম্বার ৮০ শেষ হয়ে যায়। আজকের পার্টে সবথেকে মজার দৃশ্যটা ছিল সেই মিটিংয়ের দৃশ্য। যখন নিদুমারান জানতে পারে সে নতুন সিইও নয় বরং রাজন, তখন তার মুখটা একেবারে দেখার মতো ছিল। কিন্তু ঘটনা সামনে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে। রঘুপতি সত্যিই কি সবকিছু এত সহজে ছেড়ে দিয়ে চলে যাবে, নাকি রিসোর্টকে একটা বড় ধাক্কা দিয়ে যাবে, যেটা হয়তোবা কেউ ভাবতেই পারেনি। অন্যদিকে রাজন তো সিইও হয়ে গেছে, কিন্তু এর দায়িত্বটা কি সে পালন করতে পারবে? কারণ নেদুমারানের মতো ভয়ঙ্কর এবং অভিজ্ঞ লোকের সাথে টক্কর দেওয়াটা তার জীবনের সবথেকে বড় একটা পরীক্ষা হতে পারে। এখন দেখার বিষয় রাজন সব পরীক্ষা অতিক্রম করে এই রিসোর্টটাকে চালাতে পারে কিনা ঠিকঠাকভাবে। এদিকে ভেট্রির কি হবে? নতুন সিইও রাজন ভেট্রিকে কি আবারও পেন্ট্রি ফেরত দেবে, নাকি নেদুমারান যাবার আগে ভেট্রিকে পেন্ট্রিতে ফেরার সব পথ বন্ধ করে দিয়ে যাবে, নাকি আর রিসোর্টের সামনে যে বিপদ আসতে চলেছে সেখানে ভেট্রি ঢাল হয়ে দাঁড়াবে? এদিকে এখনও সবথেকে বড় প্রশ্ন হচ্ছে রঘুপতি কি চিদাম্বরমের রহস্য খুঁজে বের করতে পারবে? তার সেই পুলিশ কমিশনার বন্ধু তাকে কি ইনফরমেশন দিতে চেয়েছিল, আর এরপরে রঘুপতি বা কি করবে? এদিকে ঐশ্বরিয়ার মনেও চিকা এবং তার বাবাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে চিদাম্বরম কি নির্দোষ প্রমাণিত হবে? এছাড়া নিদুমারান যা যা করেছে তা কি সবার সামনে চলে আসবে? সে কি তার পাপের সাজা পাবে, নাকি বরাবরের মতো এবারও সে পার পেয়ে যাবে? অন্যদিকে ঐশ্বরিয়া তার বাবাকে দেয়া কথা রাখতে পারবে? সে স্টারশিপ কম্পিটিশন জিতে নেবে, নাকি ভিকি তার পথে বাধা হয়ে দাঁড়াবে? অন্যদিকে ঐশ্বরিয়া আর ভেট্রির সম্পর্কটা কি আবারও আগের মতো হবে? এছাড়া ঐশ্বরিয়া তার গানটাকে কি একেবারেই ছেড়ে দিবে? এছাড়া আরও প্রশ্ন থেকে যায়, রিয়া আর রাজনের সম্পর্কটা এখন কোন দিকে মোড় নেবে? এমন অনেক অনেক প্রশ্ন রেখেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আর একটা কথা বলে রাখা ভালো, এই ওয়েব সিরিজের পরবর্তী পার্ট আসতে লেট হবে, কারণ এখনও আর কোনো এপিসোড রিলিজ হয়নি। প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র 4টা এপিসোডই রিলিজ হয়, আর যেগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে খুবই ছোট হবে। এছাড়া আপনারা চাইলে প্রত্যেক সপ্তাহে আমি 4 এপিসোডের ছোট্ট একটা পার্টও নিয়ে আসতে পারি, এতে করে গল্প মনে রাখতে সুবিধা হবে। এছাড়া আপনারা চাইলে প্রত্যেক 2 সপ্তাহ পর পর যখন 8টা করে এপিসোড রিলিজ হবে তখন সেগুলোর ভিডিও একসাথে দিতে, যাতে করে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়, নতুন নতুন রহস্যের সমাধান হয়, আর যেটা দেখে আপনাদেরও ভালো লাগে। তাই আমি আশা করব ধৈর্যের সাথে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। তো কোনটা আপনার চান অবশ্যই কমেন্ট করে জানান। আর একটা কথা তো আছেই, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আমরা দেখতে পারবো যে এই ওয়েব সিরিজের ক্লাইম্যাক্সে আসলে কি হয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী পার্ট আসতে লেট হবে, এই জন্য আগে থেকে আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি আপনাদের অপেক্ষা করাতে চাই না, কিন্তু এখন যদি এপিসোড রিলিজই না হয় তাহলে এক্সপ্লেন কিভাবে করব। তাই আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।